Assalamu alaikum everyone. Welcome to today's lecture 14. Assalamu alaikum, sir. Alaikum assalam. আজকে আমরা আমাদের লাস্ট নভেল সানস এন্ড লাভার্স শুরু করব। This is the third novel and fourth text of 20th century literature to PNG 4233. আমাদের নভেলটার নামটা একটু অন্যরকম, আপনারা যদি একটু খেয়াল করেন। নভেলটার নাম হচ্ছে সানস অ্যান্ড লাভার্স। সানস অ্যান্ড লাভার্স। সান মানে হচ্ছে পুত্র, ছেলে। লাভার মানে হচ্ছে প্রেমিক। সানস অ্যান্ড লাভার্স। এই নভেলের টাইটেলটাই এত বেশি বিতর্কিত, এত বেশি কন্ট্রোভার্সিয়াল। এই নভেলটা কিছু কিছু দেশে এখনো নিষিদ্ধ। এই বইটা কিছু কিছু দেশে এখনো নিষিদ্ধ। অনেক দেশে এখন পড়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, কারণ এই নভেলে কিছু বিতর্কিত উপাদান আছে, যেটা হয়তো অনেক কালচারে শকিং। আমাদের এই নভেলের যিনি লেখক, নভেলিস্ট ডেভিড হার্বার্ট লরেন্স, সংক্ষেপে আমরা তাকে DH লরেন্স নামে চিনি। ওনার বেশ কিছু নভেল এখনো পর্যন্ত নিষিদ্ধ, ইউরোপের বিভিন্ন দেশে নিষিদ্ধ। কারণ উনি এমন কিছু টপিক নিয়ে নভেল লিখেছেন, যে টপিক অনেকেই সাধারণভাবে নিতে পারে না। সানস এন্ড লাভার্স মোটামুটি এখন সবগুলো দেশেই পড়ার জন্য অ্যালাউ করছে। এই নভেলটা কেন আমাদের পড়া জরুরি, এই নভেলটা আমাদের কেন পড়া জরুরি, এই বিষয়ে আগে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। সানস এন্ড লাভার্স হচ্ছে এমন একটা নভেল যেখানে আপনাকে দেখানো হবে একটা সংসার কিভাবে প্রায় ধ্বংস হতে বসে। সমাজ, সমাজ, অর্থনীতি, জীবনযাপন ধারা, লাইফস্টাইল কিভাবে একটা সংসারকে প্রায় ধ্বংস করে ফেলে। In Sons and Lovers, we will witness a dysfunctional family. এই নভেলে আমরা এমন একটা সংসারকে দেখব, এমন একটা ফ্যামিলিকে আমরা দেখতে পাবো, যে ফ্যামিলির অবস্থা খুবই করুণ। বিভিন্ন কারণে, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাঙন ধরে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কে যখন ভাঙন ধরে তখন এর প্রভাব পরিবারের ছেলে মেয়েদের উপর কিভাবে পড়ে, সেই বিষয়ে আমরা আস্তে আস্তে জানতে পারব। এই নভেলটার উপরে, এই নভেলের ছায়া অবলম্বনে, বেসড অন দিস নভেল একটা মুভি আছে। এই মুভিটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি দেয়া আছে, সানস এন্ড লাভার্স। অনেক আগের, অনেক পুরাতন সাদা কালো মুভি, দেখে হয়তো বোরিং লাগতে পারে, বাট আপনারা দেখতে পারেন। আরেকটা মুভি আপনাদেরকে সাজেস্ট করব। এই নভেলটা পড়ার আগে, এই নভেলটা পড়ার আগে আরেকটা মুভি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে কলকাতা ইন্ডিয়ান বাংলা একটা মুভি আছে, ছুটি, ইচ্ছে, ইচ্ছে একটা মুভি আছে। এই মুভিটা আপনাদেরকে আমি দিয়ে দেব, ইচ্ছে মুভি। এই মুভিটা আপনারা দেখবেন, বাংলা মুভি, বুঝতে কোনো কষ্ট হবে না। ইচ্ছে মুভির নাম, এটা আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। এই মুভিটা আপনারা দেখবেন, আজকেই দেখবেন পারলে। খুবই ভালো একটা মুভি, মানসম্মত একটা মুভি। এই মুভিটা পড়লে আপনারা এই নভেল সম্পর্কে বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড নলেজ পাবেন। তার মানে এই না যে সানস এন্ড লাভার্স, ইচ্ছে দুইটার একই কাহিনী। দুইটার কাহিনী সম্পূর্ণ আলাদা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় নভেলের সাথে আপনি এই সিনেমাটার মিল খুঁজে পাবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই মুভিটা দেখবেন। আজকে আমরা কিছু বেসিক আইডিয়া নেব যে সানস এন্ড লাভার্স নভেলটা এটা আসলে কিসের ওপর, কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা নেই।
এখন আপনাদের সামনে যে স্লাইডটা আছে এটা হচ্ছে পেঙ্গুইন সামারি, ওদের বেশ ভালো কিছু আর্টিকেল গুলোর মধ্যে এটা একটা বেশ ডিপেন্ডেবল। পেঙ্গুইন ওরা একটা বিভিন্ন ভালো ভালো ক্লাসিক নভেল গুলোর কিছু সামারি হ্যান্ড আউট বের করে, এগুলো হচ্ছে ওগুলোর একটা। আমরা সামারিটা আস্তে আস্তে পড়ি। Sons and Lovers is one of the most famous English novels of 20th century. Published in 1913, it tells the story of the Morel family, in particular of Paul Morel. প্রথম প্যারাতে আমরা কি পাচ্ছি? Sons and Lovers নিঃসন্দেহে one of the most famous and controversial English novels. একই সাথে খুবই বিখ্যাত এবং একই সাথে কন্ট্রোভার্সিয়াল, এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এটা কবে পাবলিশড হয়? 1913 সালে। 1913 সাল আমাদের জন্য অন্যরকম গুরুত্বপূর্ণ একটা সাল। এই বছর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, 1913 সাল। সেই 1913 সালেই এই বইটা পাবলিশড হয়। এই নভেলের বিষয়বস্তু কি? এই নভেলের বিষয়বস্তু হচ্ছে একটা পরিবার, একটা ফ্যামিলির গল্প। সেই ফ্যামিলির নাম হচ্ছে মোরেল ফ্যামিলি, MOREL, মোরেল। আমাদের সমাজে যেমন খান পরিবার, চৌধুরী পরিবার, সৈয়দ পরিবার, এরকম বিভিন্ন বংশ আছে। মোরেল হচ্ছে এরকম একটা বংশ, মোরেল ফ্যামিলি। Sons and Lovers, this is a novel where we find the story of the Morel family and in particular of Paul Morel. আমাদের এই নভেলের যিনি মূল চরিত্র, প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট, পল, PAUL, পল, MOREL, মোরেল, পল মোরেল। পল মোরেল হচ্ছে আমাদের এই নভেলের মূল চরিত্র। পল মোরেল সম্পর্কে যাওয়ার আগে আমি একটু ট্রেলার দিই। সেটা হচ্ছে আমরা যদি পল মোরেল সম্পর্কে জানতে পারি তবে আমরা একই সাথে আমাদের যে নভেলিস্ট DH লরেন্স সম্পর্কেও জানতে পাবো। পল মোরেল সম্পর্কে যদি জানতে পারি, আমরা DH লরেন্স সম্পর্কে, আমাদের যিনি নভেলিস্ট, তার সম্পর্কেও জানতে পারবো। জাস্ট লাইক জন ট্যানার সম্পর্কে জানলে জর্জ বার্নার্ড শ সম্পর্কে জানা হয়, জিম সম্পর্কে জানলে যেমন কনরাড সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যায়, স্টিফেন ডেডলাস সম্পর্কে জানলে যেমন জয়েস সম্পর্কে জানা যায়, একইভাবে পল মোরেল সম্পর্কে যখন আমরা জানবো, তার ক্যারেক্টারটা জানবো, সাথে সাথে আমরা DH লরেন্স সম্পর্কেও জানবো। সাথে সাথে একইভাবে আমরা এটাও পাবো যে পল মোরেলের মধ্যেও কিছু সাধারণ মানুষের গুণাবলী আমরা খুঁজে পাবো। পল মোরেলের মধ্যেও কিছু there are some characteristics of ordinary person, common man. আমাদের যিনি মূল চরিত্র নভেলের পল মোরেল, তার মার নাম, মাদার্স নেম ইজ গার্ট্রুড মোরেল। পল মোরেলের মার নাম গার্ট্রুড মোরেল। বাবার নাম ওয়াল্টার মোরেল। গার্ট্রুড মোরেল, ওয়াল্টার মোরেল স্বামী স্ত্রী, পল মোরেলের বাবা মা। Gertrude Morel and Walter Morel they live in a village in north of England. North of England, there is a village. There, the Morel family lives. এখন এই স্বামী স্ত্রীর মধ্যে দুজনের লেভেল একরকম না। স্বামী স্ত্রী এই দুজনের মধ্যে লেভেল এক না। গার্ট্রুড মোরেল, সে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, পড়াশোনা জানা, বুদ্ধিমতী, ইন্টেলেকচুয়াল, শান্ত। In contrast, Walter Morel is from lower class family. He is illiterate, পড়াশোনা জানে না, অশিক্ষিত, এবং সে খনিতে কাজ করে। মানে দুজনের সোশ্যাল স্ট্যাটাস মধ্যে পার্থক্য আছে। ওয়াল্টার মোরেল স্বামী, husband is from lower class family. Gertrude Morel is from
মিডল ক্লাস ফ্যামিলি, ভালো করে মাথায় রাখেন। পল মরেলের যে মা গার্ট্রুড, শি ইজ ক্লেভার অ্যান্ড কম্পিটেন্ট। গার্ট্রুড খুবই স্মার্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমতী এবং অনেক যোগ্যতা তার আছে, অনেক কিছু সে করতে পারে, ভেরি ট্যালেন্টেড। ইন কন্ট্রাস্ট, হাজবেন্ড ওয়াল্টার, her husband, an uneducated coal miner. ওয়াল্টার সে অশিক্ষিত, কয়লার খনিতে কাজ করে। সে হচ্ছে মাতাল, ড্রিঙ্কস করতে পছন্দ করে, ড্রিঙ্কস ইজ মানি অ্যাওয়ে, প্রচুর মদ পান করে, and is often violent, এবং প্রায়ই সে মারামারি করে। ডিভাইডেড বাই ক্লাস, অবশ্যই স্বামী স্ত্রী, স্বামী যদি লোয়ার ক্লাস থেকে আসে, ওয়াইফ মিডল ক্লাস থেকে, তাহলে দুজনের মধ্যে কিন্তু প্রায় ঝগড়াঝাটি, দ্বন্দ্ব লেগে থাকার কথা, তাই হয়। ডিভাইডেড বাই ক্লাস, the two do not understand each other. স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো না, বনিবনা হয় না। The two do not understand each other. গার্ট্রুডও ওয়াল্টারকে বুঝতে পারে না, ওয়াল্টারও পুরোপুরি গার্ট্রুডকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভুল বোঝে, প্রচুর ঝগড়াঝাটি হয়, মারামারিও হয়, মানে দুজনের মধ্যে সম্পর্ক ভালো না, খুবই খারাপ। The relationship between Gertrude and Walter is not good, and Gertrude is bitterly unhappy. শুধু তাই না, পলের মা গার্ট্রুড মোরেল is bitterly unhappy, খুবই 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 অসুখী। হাজবেন্ডের থেকে কোনো রকম সাপোর্ট সে পায় না, হাজবেন্ডের সাথে সম্পর্ক খুবই খারাপ, হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা তো দূরের কথা, সে কোনো রকম সাপোর্ট পায় না। যখন হাজবেন্ডের কাছ থেকে সে কোনো রকমই সাপোর্ট পাচ্ছে না, সরি, যখন হাজবেন্ডের কাছ থেকে গার্ট্রুড কোনো রকমই সাপোর্ট পাচ্ছে না, কোনো রকম ভালোবাসা, কোনো রকম কিছু পাচ্ছে না, তখন সে কি করলো? She pours all her love and ambition, তার যত ভালোবাসা, যত আদর, যত আকাঙ্ক্ষা, সবকিছু সে ঢেলে দিচ্ছে into her 4 children, তাদের 4 ছেলে মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, সব আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব ছেলে মেয়েদের জন্য। In particular, her oldest child William, এদের মধ্যে আবার উইলিয়াম ওর বড় ছেলে, পরিবারের বড় ছেলে, পলের বড় ভাই উইলিয়ামকে অনেক বেশি আদর করে। হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো না, হাজবেন্ডের কাছ থেকে খুব বেশি সাপোর্ট পায় না, প্রচুর ঝগড়া হয়, তাই তার যে ভালোবাসার ঘাটতিটা সম্পূর্ণ সে পুষিয়ে নিচ্ছে তার ছেলে মেয়েদের কাছ থেকে। বড় ছেলেকে সে চোখে পড়ার মতো অন্যদের থেকে অনেক বেশি আদর করে। তার যে আরো 2 ছেলে 1 মেয়ে আছে, তাদের থেকে উইলিয়ামের প্রতি গার্ট্রুডের মনোযোগটা বেশি, বড় ছেলে, প্রথম ছেলে, আদর বেশি করে। উইলিয়াম মায়ের কাছ থেকে অনেক বেশি আদর পায়। উইলিয়াম বড় হয়, আস্তে আস্তে বড় হয়, অনেক আদরে আদরে বড় হয়। একসময় উইলিয়াম প্রিপেয়ার্স টু ম্যারি a very superficial girl against his mother's wishes. বড় ছেলে যখন সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন সে এমন এক মেয়েকে পছন্দ করে যার হচ্ছে সুপারফিশিয়াল বিউটিফুল, মানে মেয়েটা হচ্ছে বাইরে বাইরেই সুন্দর, কিন্তু তার যোগ্যতা ওইভাবে অতটা বেশি না, অন্তত তার মায়ের মতে। উইলিয়াম বিয়ে করবেই এগেইনস্ট হিজ মাদার্স উইশ, মায়ের একদম মতের বিরুদ্ধে, মা তো দেখতেই পারে না। উইলিয়াম যে মেয়েকে পছন্দ করলো, গার্ট্রুড তাকে 2 চোখে দেখতে পারে না। গার্ট্রুডের কথা হচ্ছে এই মেয়ে আর্টিফিশিয়াল, সুপারফিশিয়াল গার্ল, ছেলের সে কদর করতে পারবে না। মূল কথা হচ্ছে যে মেয়েকে তার ছেলে পছন্দ করেছে, এই ছেলে তার মেয়ের যোগ্য না, সরি, এই মেয়ে তার ছেলের যোগ্য না। উইলিয়াম does not deserve such type of superficial girl.
মা কোনোভাবেই মত দেবে না উইলিয়াম ওই মেয়েকেই বিয়ে করবে, কিন্তু গার্ট্রুড কোনোভাবেই এই বিয়েতে রাজি না। তখন হঠাৎ করে একটা দুঃখজনক ঘটনা ঘটলো। দেন ট্র্যাজেডি অকার্স। উইলিয়াম ফলস ইল অ্যান্ড ডাইজ। হঠাৎ করে উইলিয়াম অনেক অসুখ হয়, তার অনেক অসুখ হয়, নিউমোনিয়ায় সে মারা যায়। উইলিয়াম নিউমোনিয়ায় অনেকদিন সাফার করে সে মারা যায়। উইলিয়াম যখন মারা যায় তখন গার্ট্রুড একেবারে ভেঙে পড়ে। গার্ট্রুডের কাছে উইলিয়াম ছিল সারা দুনিয়া, পুরো দুনিয়া। উইলিয়াম যখন মারা যায় তখন গার্ট্রুড আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। গার্ট্রুড সব পুরো দুনিয়া ভুলে যায়। তার যে আরো যে দুই ছেলে এক মেয়ে আছে তাদের সম্পর্কে সে সবকিছু ভুলেই যায়। গার্ট্রুড একেবারে ভেঙে পড়ে। পরে এক সময় তার যে দ্বিতীয় ছেলে পল, পল মোরেল, যে হচ্ছে আমাদের এই নভেলের মূল চরিত্র, সেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়, সেও প্রায় মরতে বসে। তখন গার্ট্রুডের খেয়াল হয় যে আরে আমার তো আরো ছেলে মেয়ে আছে, উইলিয়াম মারা গেছে, এখন আমার পলও যদি মারা যায় তাহলে আর কি রইল। তখন উইথ উইলিয়াম গন, উইলিয়াম তো মারাই গেছে, গার্ট্রুডস লাভ এন্ড হোপস আর পিনড অন পল। সম্পূর্ণ মনোযোগ তখন পলের প্রতি। এর আগে সম্পূর্ণ আদর আপ্যায়ন সবটুকু আদর যেমন উইলিয়ামের জন্য ছিল, উইলিয়াম মারা যাওয়ার পর সবটুকু আদর স্পেশালি পলের প্রতি। পল মোরেল, our main character protagonist of this novel, পল who is talented and artistic. পল হচ্ছে খুবই ট্যালেন্টেড একজন পেইন্টার এবং হি ইজ অ্যান আর্টিস্ট। আমাদের স্টিফেন ডেডালাস সে যেমন আর্টিস্টিক ছিল, ও ছিল রাইটার। পল মোরেল ও একজন আর্টিস্ট, ও হচ্ছে পেইন্টার। তাহলে এখন এখানে এই পর্যায়ে এসে আমরা স্টিফেন ডেডালাসের সাথে পল মোরেলের একটা সিমিলারিটি পাচ্ছি। বোথ আর আর্টিস্ট। স্টিফেন ডেডালাস ছিল আর্টিস্ট অফ রাইটিং, পল মোরেল হচ্ছেন আর্টিস্ট অফ পেইন্টিং। তাহলে এই পর্যায়ে আমরা কি পাচ্ছি? পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই খারাপ, হাজবেন্ডের কাছ থেকে কোনো রকম সাপোর্ট সে পায় না, সবটুকু আদর বড় ছেলের প্রতি। বড় ছেলে যখন অন্য একটা মেয়েকে বিয়ে করতে নেয় তখন মা কোনোভাবেই বিয়ে হতে দেবে না। পরবর্তীতে বিয়েটা হয় না, কিন্তু তার ছেলে মারা যায়। elder son dies in pneumonia. বড় ছেলে মারা যাওয়ার পর সমস্ত মনোযোগ মেজো ছেলে পল মোরেলের প্রতি। পল is a talented and artistic. একই সাথে আরেকটা ইনফরমেশন আপনাদের জানা জরুরি। পল মোরেল is a very shy, introvert, sensitive. আমাদের স্টিফেন ডেডালাস যেমন খুবই লাজুক প্রকৃতির ছিল, খুব সেন্সিটিভ ছিল, একইভাবে পল মোরেলও খুবই ইন্ট্রোভার্ট, শাই, সেন্সিটিভ, অনেক বেশি সেন্সিটিভ। ওকে, আমরা এখন একটু সামনে যাই। পল বড় হচ্ছে, পল বড় হচ্ছে। পলের বয়স যখন 14, at 14 Paul finds a job in nearby Nottingham. He makes friends with a high-minded girl called Miriam. তখন পলের সাথে মিরিয়াম নামে এক মেয়ের বন্ধুত্ব হয়। এই মিরিয়াম হচ্ছে আমাদের ফার্স্ট হিরোইন আমরা বলতে পারি। মিরিয়াম লিভার, মিরিয়াম হচ্ছে খুবই হাই মাইন্ডেড, রিলিজিয়াস, স্পিরিচুয়াল মাইন্ডেড গার্ল। মজার ব্যাপার হচ্ছে এই মিরিয়াম ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে পলের মায়ের মতো। পলের মা যেমন ভেরি শার্প, স্মার্ট, ইন্টেলেকচুয়াল, মিরিয়ামও সেম ওয়ে, স্মার্ট, ইন্টেলেকচুয়াল, শার্প। অনেকে বলে যে পল খুঁজে খুঁজে এমন এক গার্লফ্রেন্ড পেয়েছে যে কিনা তার মায়ের মতো। তাহলে পল কি ইচ্ছা করেই
এরকম গার্লফ্রেন্ড খুঁজে বের করলো যে তার মায়ের মতো, মায়ের সাথে এত মিল। মিরিয়ামের সাথে তার বন্ধুত্ব, একসময় বন্ধুত্ব খুবই স্পিরিচুয়াল প্ল্যাটনিক লাভে পরিণত হয়। From now on, the story concerns Paul's conflict between his love for mother and his new need to grow up and have sexual experience. এখন গার্ট্রুড তার মেজ ছেলেকে এত বেশি ডমিনেট করে, পদে পদে প্রতিটা স্টেপে এত বেশি ইন্টারফেয়ার করে যে পল কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারে না। সব জায়গায় তার মা ইন্টারফেয়ার করে। ছেলে কি করবে, কি খাবে, কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব জায়গায় গার্ট্রুড হস্তক্ষেপ করে। Each and every step in Paul's decision, Gertrude interferes. একটা সময় পল খুবই কনফিউশনে পড়ে যায়। প্রতিটা কাজে তখন তার মায়ের কথা চিন্তা করতে হয় যে এই যে কাজটা করব, মা কি খুশি হবে, মা কি মেনে নেবে। স্পেশালি মিরিয়ামের সাথে যখন তার সম্পর্কটা গড়ে ওঠে তখনও সে কনফিউজড হয়ে যায়, আচ্ছা আমি কি মাকে অবহেলা করছি। সে মায়ের প্রতি ভালোবাসা, মিরিয়ামের প্রতি ভালোবাসা দুইটাকে সে ডিফারেন্সিয়েট করতে ব্যর্থ হয়। তার মনে হয় যখনই সে মিরিয়ামের সাথে কথা বলছে তখন সে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বিট্রে করছে। তাহলে পলস কনফ্লিক্ট, পলস খুবই দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় বিটুইন হিজ লাভ ফর মাদার, একদিকে মায়ের প্রতি ভালোবাসা, আরেকদিকে হিজ নিড টু গ্রো আপ এন্ড হ্যাভ সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। পল কারোর সাথেই সে সম্পর্কে যেতে পারছে না, মিরিয়ামের সাথেও তার সেইভাবে সম্পর্কে যেতে পারছে না। সব জায়গায় তার মায়ের কথা মনে পড়ছে। মায়ের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর যে সে অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারছে না। গার্ট্রুড ইজ জেলাস অফ মিরিয়াম। গার্ট্রুড তো একসময় জানতেই পারে যে তার আদরের ছোট ছেলে মিরিয়ামের সাথে তার সম্পর্ক। গার্ট্রুড মিরিয়ামের প্রতি জেলাস। মা ছেলের গার্লফ্রেন্ডের প্রতি জেলাস। গার্ট্রুড ইজ জেলাস অফ মিরিয়াম। গার্ট্রুড কিছুটা হলেও টের পায় যে মিরিয়ামের সাথে ওর ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে অনেক মিল আছে, এবং কিছু কিছু দিক দিয়ে মিরিয়ামের আপার হ্যান্ড বেশি, কারণ মিরিয়াম ইয়াং। গার্ট্রুড সেই ক্ষেত্রে মিরিয়ামের প্রতি জেলাস ফিল করে। অ্যান্ড আ টাগ অফ ওয়ার স্টার্টস ইন পলস লাভ। একদিকে মা ছেলেকে টানে যে ওই মেয়ের সাথে মিশবে না, আরেকদিকে ছেলে মিরিয়ামের কাছে যেতে চায়। একদিকে মা, আরেকদিকে গার্লফ্রেন্ড, একদিকে মা আরেকদিকে গার্লফ্রেন্ড। ছেলে মাঝখানে দ্বন্দ্বে পড়ে যায় কার দিকে সে বেশি মনোযোগ দেবে। সে তো মাকে অবশ্যই ভালোবাসে, সে তো মিরিয়ামকেও ভালোবাসে। পলের মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। গার্ট্রুড পলকে মেন্টালি এতটা ডমিনেট করে যে পল খুবই মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যায়। যত দিন যায় পলের মেন্টাল কন্ডিশন আরো তত ক্রিটিক্যাল হয়ে যায়। সময় যায়, টাইম পাসেস। পল লংস টু লিভ হোম। পল একটা সময় সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে, সে বাড়ি ছেড়ে চলে যাবে অন্য কোথাও। বাট ফিলস হি ক্যানট লিভ হিজ মাদার। কিন্তু সে মায়ের প্রতি তার এতটাই ভালোবাসা, আমরা আস্তে আস্তে জানতে পারবো যে ছোটবেলা থেকে ধীরে ধীরে মায়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে কোনোভাবেই সে তার মাকে ছেড়ে চলে যেতে পারে না কোথাও। একদিকে মিরিয়াম, আরেকদিকে তার মা। পল এই দুইটা ভালোবাসার মধ্যে সে ডিফারেন্সিয়েট করতে পারে না। সে যখনই মিরিয়ামের সাথে থাকে তখন তার মনে হয় সে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বারবার তার মায়ের কথা মনে পড়ে। ইভেনচুয়ালি একটা সময় অনেক ঘটনার পরে হি স্লিপস উইথ মিরিয়াম। মিরিয়ামের সাথে ওর ফিজিক্যাল রিলেশন হয়, বাট দ্য রিলেশনশিপ ইজ সাকসেসফুল। কিন্তু এই যে ফিজিক্যাল রিলেশন, এটা পলের জন্য সন্তোষজনক ছিল না। পল ওয়াজ আনস্যাটিসফাইড। পল
ওয়াজ আনস্যাটিসফাইড। ফিজিক্যাল রিলেশনের আগ পর্যন্ত পল মিডিয়ামের সম্পর্কটা বেশ ভালো ছিল, কিন্তু যখনই তারা ফিজিক্যালি ইনভলভড হয়ে গেল, পল মিডিয়াম তারা যখনই ফিজিক্যালি ইনভলভড হয়ে গেল, তখন হঠাৎ করে দেখা গেল পল মিডিয়ামের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল টুয়ার্ডস মিডিয়াম। মিডিয়ামের প্রতি পলের একটা উদাসীনতা জন্ম নিল, কারণ পল ইজ আনস্যাটিসফাইড। এখন আমাদের পল হচ্ছে সে খুবই সেন্সিটিভ, এবং তার যে ডিজায়ার অন্য ৮-১০টা ছেলের থেকে তার ডিজায়ারটা বেশি, কারণ পল অনেক বেশি সেন্সিটিভ। একটা সময় পল আরেকটা সম্পর্কে জড়িয়ে যায়। Paul embarks on another relationship with a more earthy woman called Clara. ক্লারা নামে এক মহিলার সাথে পল সম্পর্কে জড়িয়ে যায়। মহিলা বলছি কারণ ক্লারা পলের থেকে বয়সে একটু বড় হবে। পল আর ক্লারা তাদের সম্পর্কটা কেমন ছিল? ক্লারা ডেভিস তার সাথে পল মোরেলের সম্পর্কটা কেমন ছিল? With with her, Paul discovers the enormous power of passion. এদের মধ্যে রিলেশনশিপটাই ছিল হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ। They are more involved in physical relationships. মিডিয়ামের সাথে সম্পর্কটা ছিল মেইনলি স্পিরিচুয়াল, প্ল্যাটনিক। ক্লারার সাথে পলের সম্পর্কটা হচ্ছে পিওরলি ফিজিক্যাল, কার্নাল। This is love related body. অনেকদিন তারা একসাথে থাকে, তাদের সম্পর্ক। বাট একটা সময় পল রিয়েলাইজ করে, অনেকদিন ক্লারার সাথে সম্পর্কে থাকার পর একটা সময় পল ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে ক্লারা ইজ নট হিজ সোলমেট। ক্লারার সাথে ও ফিজিক্যালি স্যাটিসফাইড, কিন্তু মেন্টালি ক্লারা ইজ নট এনাফ। ক্লারা ওকে ফিজিক্যালি সাপোর্ট দিতে পারে, কিন্তু মেন্টালি, স্পিরিচুয়ালি ক্লারা ওকে সাপোর্ট দিচ্ছে না। তখন সে আবার মিরিয়ামকে মিস করা শুরু করে। একই সাথে সাথে একই সাথে ওর মায়ের কথা তো বারবার মনে আসে। মানে অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে ও এখন ত্রিমুখী আকর্ষণ। একদিকে মায়ের প্রতি ভালোবাসা, আরেকদিকে মিরিয়ামকে সে মিস করছে, আরেকদিকে ক্লারার প্রতি সে ফিজিক্যালি ইনভলভড। মাকে সে কষ্ট দিতে পারবে না, কারণ মাকে সে অনেক ভালোবাসে। মিরিয়ামকে সে মিস করে, কারণ ওর ধারণা মিরিয়াম ওর সোলমেট, স্পিরিচুয়ালি ওর সাথে একটা কানেকশন তখনও আছে। আর ক্লারা ডেভিস ওর সাথেও ফিজিক্যালি কানেক্টেড। মানে পল খুবই জটিল একটা পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে একটা দুঃখের ঘটনা ঘটে। মেনওয়াইল ওর মা মারা যায়, ক্যান্সারে মারা যায়। জার্ট্রুড ডাইজ অফ ক্যান্সার। পলের মা ক্যান্সারে মারা যায়। উইথ হিজ মাদার গন, মা মরে গেছে। এখন পল তো কি করবে? পল নাও 23। মা যখন মারা যায় তখন পলের বয়স 23। পল এতটাই ভেঙে পড়ে মা মারা যাওয়ার পর, ওর মনে হয় যে ওর বেঁচে থাকার আর কোনো মানে নাই। মায়ের প্রতি সে এতটাই অ্যাটাচড ছিল, যখন মা মারা যায় তখন আর সে বেঁচে থাকার কোনো টান বোধ করে না। Paul 23 is grief stricken. He feels a strong pull towards death. পলের মনে হয় সুইসাইড করে। মা মারা যাওয়ার পর সে আর নিজেকে সামলাতে পারে না। একদিকে ওর মন বলছে ও যেন সুইসাইড করে। Paul feels a strong pull towards death, কারণ মাদার ইজ অলরেডি ডেড। মৃত্যুর কাছে মা আছে, অতএব সে মায়ের কাছে যেতে চাচ্ছে। বাট দ্য জীবন, লাইফ urge in him
প্রুভ স্ট্রঙ্গার। একটা সময় দেখা যায় ওর মধ্যে যে জীবনের প্রতি টান, লাইফ, পুল টুয়ার্ডস লাইফ স্ট্রঙ্গার হয়। And he sets off towards the golden lights of city to begin life anew. একটা সময় সে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে অন্য শহরের দিকে যাত্রা শুরু করে। মানে সে তার যে জন্মভূমি, সেই জন্মভূমি ছেড়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ এখানে থাকলে তার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বারবার মায়ের কথা মনে পড়বে। এখানে ক্ল্যারা আছে, মিরিয়াম আছে, এরা প্রত্যেকেই পলকে তার পুরাতন জীবনের কথা বারবার মনে করিয়ে দেবে। পল তার লাইফটা নতুন করে শুরু করতে চায়। পল ওয়ান্টস টু স্টার্ট হিজ লাইফ আফ্রেশ। পল তার জীবনটা নতুন করে শুরু করতে যায়, এই জন্য সে সব ছেড়ে, এমনকি এই সময় লাস্ট মোমেন্টে মা যখন মারা যায় তখন মেরিয়াম পলকে একটা লাস্ট চান্স দেয়। পল স্টিল গট এ লাস্ট চান্স ফ্রম মিরিয়াম। মিরিয়াম ওকে একটা লাস্ট চান্স দেয়, কিন্তু পল এই পিছুটান ছেড়ে, সব ছেড়ে সে চলে যায় অন্য কোথাও। জাস্ট লাইক স্টিফেন ডেডালাস। স্টিফেন ডেডালাস যেমন যেমন তার সম্পর্ক, পরিবার সব ছেড়ে সে চলে গিয়েছিল, একইভাবে এখানে পল সে সব ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু স্টিফেন ডেডালাস ওর উদ্দেশ্য ছিল হচ্ছে শিল্পী হওয়া, আর এখানে পলের উদ্দেশ্য হচ্ছে লাইফটাকে নতুন করে শুরু করা। এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক জিস্ট কাহিনী যেটা, এটা আমরা পড়লাম পেঙ্গুইন সামারি থেকে, মোটামুটি বেশ রিলায়েবল একটা সামারি। আমরা কাহিনীটা তাহলে কি হয়, কাহিনীটা কি হয় আমরা আবার একটু রিক্যাপ করি। এবার আমরা রিক্যাপ করব একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে। এবার আপনাদের সামনে একটা স্পার্কস নোট সামারি আছে। আমরা এখানেও কাহিনীটা আছে, কাহিনীটা সংক্ষেপে আছে। আমরা একটু রিভাইজ করি। তাহলে আমাদের ফাইনালের লাস্ট নভেল, লাস্ট টেক্সট ইজ সানস অ্যান্ড লাভার্স। লিখেছেন ডেভিড হার্বার্ট লরেন্স, সংক্ষেপে ডি.এইচ. লরেন্স। হোয়াট ইজ দ্য ওভারঅল সামারি? তাহলে আমরা অলরেডি বলেছি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নভেল, এই নভেলের যে প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, focuses on Mrs. Morrel and her unhappy marriage to a drinking minor. নভেলের শুরুর দিকে দেখতে পাই যে আমাদের নায়কের মা গার্ট্রুড মোরেল, মিসেস মোরেল, she is unhappily married to a coal miner. পলের মা এবং পলের বাবা, তাদের সম্পর্ক ভালো না, তাদের সম্পর্ক খুবই খারাপ এবং তারা খুবই আনস্যাটিসফাইড, আনহ্যাপি। হাজবেন্ডের সাথে সম্পর্কটা এতটাই খারাপ যে she has many arguments with her husband. হাজবেন্ডের সাথে প্রচুর ঝগড়া হয় প্রতিদিন। some of which have painful results. কখনো কখনো সেই ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায়, এতটাই বিটার। some of which have painful result. কখনো কখনো on separate occasions she is locked out of house. মাঝে মাঝে গার্ট্রুডকে বাড়ি থেকে বের করে দেয়, পলের মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। she is locked out of the house. মাঝে মাঝে hit in the head with a drawer. মাঝে মাঝে আঘাত করে, শারীরিকভাবে আঘাত করে। একবার ড্রয়ার দিয়ে ওর মায়ের মাথায় আঘাত করেছিল। তার মানে এদের যে সম্পর্কটা খুবই বিটার, খুবই তিক্ত সম্পর্ক, প্রচুর ঝগড়া হয়, মারামারি হয়, স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, মানে হচ্ছে পল মোরেলের বাবা মায়ের গায়ে হাত তোলে এবং মাঝে মাঝে ওকে মেরে বাড়ি থেকে বের করে দেয়।
মানে সম্পর্কটা খুবই বিটার। আচ্ছা, এস্ট্রেঞ্জ ফ্রম হার হাজবেন্ড, যেহেতু হাজবেন্ডের সাথে সম্পর্কটা অনেক খারাপ, সম্পর্কের মধ্যে কোনো ক্লোজনেস নাই, দূরত্ব অনেক। মিসেস মোরেল গার্ট্রুড টেক্স কমফোর্ট ইন হার 4 children, স্পেশালি হার সন। হাজবেন্ডের কাছ থেকে সে যে ভালোবাসাটা পাচ্ছে না, সেই ভালোবাসা সে আশা করছে তার ছেলে মেয়েদের কাছ থেকে। হাজবেন্ডের কাছ থেকে সে যে ভালোবাসাটা পাচ্ছে না, পেল না, সেইটুকু সে আদায় করে নিচ্ছে তার ছেলে মেয়েদের, স্পেশালি তার ছেলেদের কাছ থেকে। মানে কি, ছেলে মেয়েদের কাছ থেকে, বিশেষ করে ছেলেদের কাছ থেকে সে সেই ভালোবাসাটা আশা করছে যেটা সে হাজবেন্ডের কাছ থেকে পাচ্ছে না। মানে কি, হাজবেন্ডের ভালোবাসা সে ছেলেদের ভালোবাসা থেকে ভুলে থাকছে, ছেলেদের ভালোবাসা তাকে হাজবেন্ডের ভালোবাসার অভাব ভুলিয়ে দিচ্ছে। মানে স্পিরিচুয়ালি her sons are substitute to husband, হাজবেন্ডের অভাব সে তার ছেলেদের দিয়ে পুষে নিচ্ছে, স্পিরিচুয়াল নিডস। হার ওল্ডেস্ট সান উইলিয়াম, বড় ছেলে উইলিয়াম, হার ফেভারিট, বড় ছেলেকে সে সব সময় আদর করে, এত বেশি আদর করে বড় ছেলেকে যে অন্য 3 জন প্রায় মাঝে মাঝে অবহেলার শিকার হয়। মানে গার্ট্রুড মোরেল, পলের মা, সে উইলিয়ামের প্রতি বেশি বায়াসড ছিল, উইলিয়ামকে সবচেয়ে বেশি আদর করত। উইলিয়াম ইজ গার্ট্রুডস ফেভারিট। She is very upset when he takes a job in London and moves away. একটা সময় বড় ছেলে সে চাকরি নিয়ে লন্ডন চলে যায় এবং এই ঘটনাতে সে এতটাই কষ্ট পায় যেন ছেলে মরে গেছে। ছেলে মারা গেলে যেরকম সে মন খারাপ করে থাকার কথা ছিল, একইভাবে ছেলে যখন চাকরি নিয়ে লন্ডন চলে যায় তখন সে এতটা ডিপ্রেসড হয়ে যায়, এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এমনকি ছেলে চাকরি নিয়ে লন্ডন চলে যাওয়াতে গার্ট্রুড এতটাই মন খারাপ করে যে এটা চোখে পড়ার মতো। তখন আমরা বুঝতে পারি যে মেবি ছেলের প্রতি যে ওর ভালোবাসাটা, এটা নট নর্মাল, ইট ইজ অ্যাবনর্মাল। বড় ছেলের প্রতি গার্ট্রুডের যে ভালোবাসা, মানে পলের বড় ভাইয়ের প্রতি পলের মার যে ভালোবাসা, ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ অ্যাবনর্মাল। তা না হলে ছেলে চাকরি নিয়ে লন্ডন যাবে, মা তো একটু মন খারাপ হবে, এটা স্বাভাবিক, কিন্তু সে যেভাবে ভেঙে পড়ে এটা সত্যি অ্যাবনর্মাল। মানে হচ্ছে উইলিয়ামের প্রতি ওর টানটা হচ্ছে নট ন্যাচারাল, অ্যাবনর্মাল। কিন্তু উইলিয়াম তো লন্ডন চলেই যায়, হি টেক্স এ জব ইন লন্ডন এন্ড মুভস অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। এরপর তো আমরা জানি উইলিয়াম সে এক মেয়েকে পছন্দ করে, কিন্তু সেই মেয়ের সাথে পলকে কোনোভাবেই বিয়ে বসতে দেবে না, মানে উইলিয়ামকে সে বিয়ে করতে দেবে না ওই মেয়েকে। এমন ভাবে সে বেঁকে বসে যে ইট অলসো ভেরি অড। উইলিয়াম পরবর্তীতে যখন নিউমোনিয়াতে ভুগে মারা যায়, when William sickens and dies a few years later, Paul's mother is crushed. পলের মা একদম ভেঙে পড়ে। পলের বড় ভাই মারা গেল নিউমোনিয়াতে, পলের মা একেবারে ভেঙে পড়ে। এত বেশি ভেঙে পড়ে যে তার ফ্যামিলিতে যে তার আরো 2টা ছেলে একটা মেয়ে আছে, তাদের প্রতি তার কোনো মনোযোগই থাকে না। Not even noticing the rest of her children until she almost loses Paul. উইলিয়ামের শোকে সে এতটাই অস্থির, এতটাই ভেঙে পড়ে যে সে পল আর তার ভাই বোনদের কথা একেবারে ভুলেই যায় প্রায়। দুঃখজনক ভাবে পলও অসুস্থ হয়ে পড়ে এবং পল প্রায় মৃত্যুর মুখোমুখি চলে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়। মানে যখন পল মরতে বসলো তখন গার্ট্রুডের মাথায় সেন্স আসলো যে আমার তো আরো ছেলে মেয়ে আছে, আমি উইলিয়ামের শোকে কি বাকি ছেলে মেয়েদের কি মৃত্যুর দ্বারে পাঠিয়ে দিব নাকি। নট ইভেন নোটিসিং দ্য রেস্ট অফ হার চিলড্রেন আনটিল শি অলমোস্ট লুজেস পল। মানে তার বড় ছেলের প্রতি তার যে টানটা, এটা অ্যাবনর্মাল ছিল, এটা বোঝা যায় তখনই যখন বড় ছেলের মৃত্যুর পর সে সবকিছু সারেন্ডার করে। আনটিল পল অসুস্থ হয়ে পড়ে এবং ও মরতে বসে, তখন গার্ট্রুড মোরেল, পলের মার মাথায় সেন্স আসে যে আমার এক ছেলে তো মারাই গেছে, আরেক ছেলেও মরতে বসেছে। She almost
লুজেন্স পল হার সেকেন্ড সান, দ্বিতীয় ছেলেকে প্রায় হারাতে বসে অ্যাজ ওয়েল। ফ্রম দ্যাট পয়েন্ট অন, সেই মুহূর্ত থেকে পল বিকামস দ্য ফোকাস অফ হার লাইফ। ওই মুহূর্ত থেকে পল হচ্ছে গার্ট্রুডের জীবনের একমাত্র লক্ষ্য। অ্যান্ড দ্য টু সিমস টু লিভ ফর ইচ আদার। পলের প্রতি আবার বায়াসড হয়ে গেল আমাদের গার্ট্রুড। উইলিয়ামের প্রতি যেমন বায়াসড ছিল, বড় ছেলের প্রতি যেমন এক্সট্রা টান ছিল, অন্যদের প্রতি প্রায় নাই বললেই চলে, একইভাবে এখন বড় ছেলে মারা গেছে, এখন মেজো ছেলের প্রতি সমস্ত টান। মানে মায়ের ভালোবাসা তো তার সব ছেলে মেয়েদের প্রতি সমান হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে এখানে মা পলকে বেশি আদর করছে অন্য অন্য বাচ্চাদের তুলনায়। তার আরেক মেয়ে আছে, আরেক ছেলে আছে, তারা মোটামুটি অবহেলার শিকারী হচ্ছে। মানে পল হচ্ছে সব দিক থেকে এখন সুবিধা পাচ্ছে, প্রায়োরিটি পাচ্ছে। এতটাই প্রায়োরিটি পাচ্ছে যে মা সবসময় পলকে নিয়েই ব্যস্ত থাকে। একটা সময় গিয়ে এটা অ্যাবনর্মাল মনে হয় যে তার তো আরো একটা ছেলে আর একটা মেয়ে আছে, তাহলে পলের প্রতি সে এত বেশি ব্যস্ত কেন? মানে পলের প্রতি গার্ট্রুডের যে টান, দিস সিমস অ্যাবনর্মাল। উইলিয়ামের প্রতি তার ভালোবাসাটা যেমন অ্যাবনর্মাল লেভেলের ছিল, একইভাবে পলের প্রতিও তার ভালোবাসাটা অড, ইট সিমস অ্যাবনর্মাল। ছেলে কি খাবে, কি দাবে, কোথায় পড়বে, কি করবে, সবকিছুতে সে ইন্টারফেয়ার করা শুরু করলো, অনেক বেশি ডমিনেট করা শুরু করলো। প্রতিটা স্টেপে সে পলকে ডমিনেট করা শুরু করলো। এই লেভেলে এসে আপনাদের যে মুভিটার কথা বললাম, কলকাতার একটা মুভি আছে ইচ্ছে, ইচ্ছে মুভিটা আপনারা আজকেই দেখবেন পারলে, অথবা আগামীকালকে দেখে ফেলবেন। ওই মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মা যদি ছেলের প্রতিটা স্টেপে হস্তক্ষেপ করে, ছেলের প্রতিটা স্টেপে যদি মা ডমিনেট করে, তাহলে একটা পর্যায়ে গিয়ে ছেলে মায়ের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে যায় এবং ছেলে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে না। ছেলে কিন্তু মানসিকভাবে মায়ের প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং ছেলে কিন্তু মেন্টালি পঙ্গু হয়ে যায়, মানসিকভাবে সে পঙ্গু হয়ে যায়। সে কোনো সিদ্ধান্তই নিজে নিজে নিতে পারে না, সব জায়গায় তার মায়ের কথা মনে পড়ে, সব জায়গায় সে মায়ের উপর ভরসা করে। তখন একটা ছেলে কিন্তু কখনোই মানসিকভাবে বড় হয়ে উঠতে পারে না। আমাদের সমাজে দেখবেন অনেক হাজবেন্ড আছে, অনেক হাজবেন্ড আছে, তারা শুধু নামেই হাজবেন্ড, কিন্তু তাদের প্রতিটা স্টেপে তাদের মা হস্তক্ষেপ করে। এটা দেখবেন অনেক বৌমার মনের কষ্ট, অনেক ওয়াইফ তাদের মনের কষ্ট যে তাদের হাজবেন্ড মার দ্বারা ডমিনেটেড, মায়ের কথায় উঠে বসে। একটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মায়ের কথা শোনা ঠিক আছে, কিন্তু যখন সেটা লিমিট ক্রস করে তখন কিন্তু পার্সোনাল, ফ্যামিলি লাইফ সব জায়গায় এটা হ্যাম্পার করে। ইচ্ছে মুভিটা যখন আপনারা দেখবেন, কলকাতার মুভিটা, তখন দেখবেন যে কিভাবে মা ছেলের জীবনের প্রতিটা পর্যায়ে যদি ডমিনেট করে, তাহলে একটা সময় ছেলে কিন্তু আর নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সে এতটাই মামাস বয় হয়ে যায়, সে এতটাই মায়ের প্রতি নির্ভরশীল হয়ে যায়, সে প্রতিটা স্টেপে শুধু মায়ের পরামর্শ চায়, সে নিজে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। মানে মেন্টালি সে আর বড় হয়ে উঠতে পারে না, ওর যে মেন্টাল গ্রোথ সেটা হ্যাম্পার্ড হয়। মা ছেলের যত্ন নেবে ঠিক আছে, মা ছেলেকে টেক কেয়ার করবে, ভালো মন্দ বুঝবে ঠিক আছে, কিন্তু একটা সময় ছেলেকে তার মতো করে ছেড়ে দিতে হয় যাতে সে তার মতো বড় হয়, তার যাতে মেন্টাল, মানসিক বিকাশ যেন ভালো মতো হয়। পল পলকে গার্ট্রুড ছোটবেলা থেকে এমন আগলে মানুষ করেছে যে প্রতিটা স্টেপে পলকে সে ইন্টারফেয়ার করেছে। পল মায়ের প্রতি এতটাই নির্ভরশীল, মায়ের প্রতি এতটাই অ্যাটাচড যে সে কোনো সিদ্ধান্ত একা একা নিতে পারে না। এটা আমরা আরো তীব্রভাবে দেখতে পারি যখন পল ফলস ইন লাভ উইথ মিরিয়াম লিভার্স। মিরিয়ামের সাথে যখন সে সম্পর্কে যায়, ওর ফার্স্ট গার্লফ্রেন্ড মিরিয়াম লিভার্স, হু লিভস অন এ ফার্ম নট টু ফার ফ্রম মোরেল ফ্যামিলি। মানে মিরিয়ামরা হচ্ছে
পলদের প্রতিবেশী ছিল, তাদের সম্পর্কটা কেমন ছিল? They carry on a very intimate but purely platonic relationships for many years. বহু বছর ধরে তাদের সম্পর্কটা ছিল, কিন্তু তাদের সম্পর্কটা ছিল পুরোটাই স্পিরিচুয়াল, প্ল্যাটনিক, কোনো ফিজিক্যাল রিলেশন তাদের মধ্যে ছিল না। পল, মিরিয়াম, দে ওয়্যার স্পিরিচুয়ালি ইন লাভ উইথ ইচ আদার। তাদের সম্পর্কটা ছিল প্ল্যাটনিক, মেন্টাল, নট ফিজিক্যাল। মিসেস মোরেল ডাজ নট অ্যাপ্রুভ অফ মিরিয়াম। এই মিরিয়ামকেও গার্ট্রুড দেখতে পারে না, মানে পলের মা পলের যে গার্লফ্রেন্ড, বান্ধবী, মিরিয়ামকে দুই চোখে দেখতে পারে না। কেন? কারণ গার্ট্রুডের ধারণা এই মেয়ে তার ছেলেকে সম্পূর্ণ দখল করে নেবে এবং তার জন্য কোনো জায়গায় থাকবে না একটা সময়। বলছে এই মেয়ে আমার ছেলেকে পুরো দখল করে নেবে। প্রতি স্টেপে স্টেপে দেখবেন, আপনারা যখন নভেলটা পড়বেন তখন দেখবেন মা ভয় পাবে যে আমার ছেলেকে সম্পূর্ণ দখল করে নেবে এই মিরিয়াম, এই মেয়ে আমার ছেলেকে সম্পূর্ণ দখল করে নেবে, ওর পুরো মাথা ও নষ্ট করে দেবে। আমার ছেলের প্রতিটা স্টেপে এই মেয়ে হস্তক্ষেপ করবে, আমার ছেলের জীবনের প্রতিটা স্টেপে এই মেয়ে ডমিনেট করবে। কিন্তু সে ভুলে যায় যে সে নিজেই তো ডমিনেট করছে। তাহলে এটা হিপোক্রেসি হয়ে গেল। পলের মা ইজ বিং হিপোক্রিটিক্যাল। সে বলছে এই মেয়ে আমার ছেলের জীবনের প্রতিটা স্টেপে হস্তক্ষেপ করবে, ইন্টারফেয়ার করবে, ডমিনেট করবে। কিন্তু গার্ট্রুড ভুলে যায় সে তো নিজেই ডমিনেট করছে। হাজার হোক, পল তো তার মায়ের প্রতি অনেক বেশি অ্যাটাচড, অ্যান্ড দিস মে বি দ্য মেইন রিজন, এটাই মূলত একমাত্র কারণ, দ্যাট পল ডাজ নট ম্যারি মিরিয়াম। কেন পল মিরিয়ামকে বিয়ে করে না? আমরা যদি কারণ খুঁজে পাই, একটাই কারণ আছে, সেটা হচ্ছে মা রাজি ছিল না, মায়ের মত ছিল না। মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ মিরিয়াম। এই জন্য পল কিন্তু মিরিয়ামকে বিয়ে করে না। হি কনস্ট্যান্টলি ওয়েভার ইন হিজ ফিলিংস টুয়ার্ডস হার। সে বারবার মিরিয়ামের কাছে ফিরে যায়, কিন্তু যখনই একসাথে থাকা বিয়ের প্রসঙ্গ আসে তখনই কিন্তু পল আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ পলের সমস্ত সিদ্ধান্ত কে নেয়? তার মা নেয়। মা যেহেতু মত দিচ্ছে না, অতএব পলের পক্ষে নিজের মতে মিরিয়ামের সাথে একসাথে থাকা সম্ভব না। একটা সময় দেখা যায় পল মিরিয়ামকে ডাম্প করে, ওদের সম্পর্ক ভেঙে যায়। আমরা যখন পেঙ্গুইন সামারি পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে সম্পর্ক ভাঙার পেছনে আরেকটা কারণ হচ্ছে, সম্পর্ক ভাঙার ঠিক কিছু আগে দে গট ফিজিক্যালি ইনভলভড। তাদের মধ্যে বহু বছর স্পিরিচুয়াল রিলেশনশিপের পর অবশেষে তারা ফিজিক্যালি ইনভলভড হয়। ঠিক আছে, এটা আমরা এখানে পরের প্যারাতে দেখতে পাবো। পল মিটস ক্লারা ডেভিস। মিরিয়ামের সাথে পলের সম্পর্কটা যখন প্রায় ভেঙে যাচ্ছে, মূল কারণ হচ্ছে মা রাজি না। পলের সাথে যখন মিরিয়ামের সম্পর্কটা প্রায় ভেঙে যাচ্ছে, ইন দ্যাট মোমেন্ট পল মিটস ক্লারা ডেভিস। ক্লারা ডেভিস নামে এক বিবাহিত মহিলার সাথে পলের সাক্ষাৎ হয়। এই ক্লারা ডেভিস কে ছিল? শি ওয়াজ আ সাফ্রাজেট। শব্দটা আপনাদের কারো কারো কাছে পরিচিত থাকতেও পারে। সাফ্রাজেট, SUFFRAGETTE, সাফ্রাজেট। সাফ্রাজেট হচ্ছে, এটার অর্থ হচ্ছে a political activist who fought for the vote right of women. তখনকার সময়ে নারীদের ভোটের অধিকার ছিল না, তারা ইলেকশনে ভোট দিতে পারতো না। একটা গ্রুপ তৈরি হয়, মহিলা মানে ওমেন, ওই সময়কার মেয়েরা, তারা একটা পলিটিক্যাল গ্রুপ তৈরি করে যাদের কাজ ছিল আন্দোলন করা। কেন? যাতে মেয়েরা ভোট দিতে পারে, টু এনশিওর দেয়ার রাইট টু গিভ ভোট। যারা আন্দোলন করত মেয়েদের ভোটাধিকারের জন্য তাদেরকে বলা হতো সাফ্রাজেট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এই ক্লারা ডেভিস ছিল একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সে আন্দোলন করত বিভিন্ন জায়গায়। এখন
ক্লারার এই উদ্দাম অ্যাক্টিভিজমের জন্য, ডাইনামিজমের জন্য পল ক্লারার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু ক্লারা ছিলেন বিবাহিত, কিন্তু তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্লারা ওয়াজ এ সাফ্রাজেট হু ইজ সেপারেটেড ফ্রম হার হাজব্যান্ড। ক্লারা কিন্তু, তার কিন্তু হাজব্যান্ড আছে। তাদের যে সেপারেশনটা, এটা হচ্ছে অনানুষ্ঠানিক, মানে তারা মুখে মুখে সেপারেটেড, কিন্তু অ্যাকচুয়ালি লিগালি দে আর নট সেপারেটেড। ক্লারা ডেভিস সে হাজবেন্ডের সাথেও থাকবে না, আবার তাকে ডিভোর্সও দেবে না। ক্লারা ডেভিস সে তার হাজবেন্ডের সাথে একসাথে থাকবেও না, আবার হাজবেন্ডকে সে ডিভোর্সও দিবে না। এটা কেন দিবে না, এটা আমরা পরে জানতে পারবো। যেহেতু ক্লারা তার হাজবেন্ডকে ডিভোর্স দেবে না, সেহেতু আমরা বলতে পারি যে পল আর ক্লারা তাদের বিবাহ অসম্ভব। পল আর ক্লারা এদের সম্পর্কটা পুরোপুরি ফিজিক্যাল নিডের উপর বেস করে। পল অ্যান্ড ক্লারা, দেয়ার রিলেশনশিপ ওয়াজ পিওরলি ফিজিক্যাল। এটা আমরা একটু পরে আবার আরো জানতে পারবো। তাহলে আমরা কোথায় ছিলাম? পল আর মিডিয়ামের সম্পর্ক যখন প্রায় ভেঙে যাচ্ছে, তখন ক্লারা ডেভিসের সাথে পলের সাক্ষাৎ। মিডিয়াম ছিল মিডিয়ামের পরিচিত ছিল এই ক্লারা। মিডিয়ামের মাধ্যমে ক্লারার সাথে সাক্ষাৎ হয় পলের। As he becomes closer with ক্লারা, আস্তে আস্তে মিডিয়ামের সাথে ওর দূরত্ব তৈরি হচ্ছে, ক্লারার সাথে ওর সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে। আস্তে আস্তে ক্লারার সাথে পল ঘনিষ্ঠ হচ্ছে। And they begin to discuss his relationship with Miriam. একটা সময় ক্লারার সাথে সম্পর্কটা এতটাই গভীর হয় যে পল মিডিয়ামের সাথে ওর যে সম্পর্কটা দুর্বল হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটা ক্লারার সাথে সে শেয়ার করে। এখন মায়ের সাথে তো সে শেয়ার করতে পারে না, মা তো মিডিয়ামকে দুই চোখে দেখতে পারে না, অতএব ক্লারার সাথেই সে শেয়ার করছে যে মিডিয়ামের সাথে ওর সম্পর্কটা ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন ক্লারা ওকে একটা বুদ্ধি দেয়। She tells him that he should consider consummating their love. Consummating মানে হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপে জড়ানো। ক্লারা বলে যে তোমাদের দুজনের সম্পর্কটা তো কোনো সম্পর্কই না, স্পিরিচুয়াল লাভ কোনো রিলেশনশিপই না, তোমাদেরকে ফিজিক্যালি ইনভলভ হতে হবে। তখন পলকে ক্লারা উস্কানি দেয়, ওকে উস্কানি দেয় যে যাও মিডিয়ামকে এই প্রস্তাব দাও। এবং পলকে যা বলা হয়েছে পল তো তাই শুনলো। পল ঠিকই মিডিয়ামের কাছে গিয়ে সেই প্রস্তাব দিল। হি রিটার্নস টু মিডিয়াম টু সি হাউ হি ফিলস। প্রথম মিডিয়াম খুবই রাগান্বিত হয়। মিডিয়াম হচ্ছে স্পিরিচুয়াল মাইন্ডেড, রিলিজিয়াস মাইন্ডেড। ও তো বিফোর ম্যারেজ ফিজিক্যাল রিলেশনশিপের পক্ষপাতী না। একটা সময় অনেক বেশি প্রেসার দেয় পলের চাপে একটা সময় বাধ্য হয়ে পল এন্ড মিডিয়াম স্লিপ টুগেদার। কিন্তু পল আসলে was fully satisfied. They got involved physically, but Paul was unsatisfied. Paul and Miriam, they sleep together and briefly happy. মানে অল্প কিছুদিন তাদের সম্পর্কটা ভালো ছিল, but shortly afterward, কিছুদিন পরেই পল decides that, পলের মধ্যে একটা সিদ্ধান্ত আসে, পল ডিসিশন নিল that he doesn't want to marry Miriam. সে বলল যে মিডিয়ামকে সে বিয়ে করবে না। কারণ কি? কারণ physically he was not satisfied. তাহলে এক্ষেত্রে আমরা পলের একটা খুবই অমানবিক একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাই যে মিডিয়ামের সাথে সে ফিজিক্যালি ইনভলভ হলো এবং সে স্যাটিসফাইড না, এই জন্য সে মিডিয়ামকে বিয়ে করবে না এবং মিডিয়ামকে সে ডাম্প করলো। সো হি ব্রেকস অফ উইথ মিডিয়াম। এত বছরের সম্পর্ক সে ভেঙে দিল, কারণ দে ওয়ার নট হ্যাপি ইন ফিজিক্যাল ইউনিয়ন। ফিজিক্যালি তারা নট স্যাটিসফাইড, এই জন্য সে কি করলো, মিডিয়ামকে সে ছেড়ে দিল। এই জায়গায় এসে পল প্রথম একটা অমানবিক সিদ্ধান্ত নিল। পলের প্রতি আমাদের যে বিতৃষ্ণা, পলের প্রতি আমাদের যে বিরক্তি, উই আর অ্যানয়েড। কখনো কখনো আমরা দেখবেন যে আমরা পল অ্যাজ এ ক্যারেক্টার খুবই বিরক্তিকর ক্যারেক্টার মনে হবে। এটা তার অন্যতম কারণ যে মিডিয়ামকে সেইভাবে সে ছেড়ে দিল। মিডিয়াম সত্যি সত্যি পলকে ভালোবাসতো,
মিরিয়াম রিয়েলি কেয়ার্ড ফর পল। এখন পল অমানবিক একটা সিদ্ধান্ত নিল। শর্টলি আফটারওয়ার্ড দেয়ার ফিজিক্যাল রিলেশন। এখানে একটু ভুল আছে, এখানে শি হবে না, এখানে হি হবে। হি, এখন দেখেন সে কতটা উইক। He still feels that his soul belongs to her and in part agrees reluctantly. মিডিয়ামের সাথে সে ব্রেকআপ করে দিল, তারপরেও সে বারবার মিডিয়ামের কাছে যেত, কারণ সে ভাবতো মিডিয়াম হচ্ছে ওর সোলমেট, নট ফিজিক্যাল পার্টনার বাট সোলমেট। মানে এই জায়গায় এসে পলের প্রতি আমাদের বিরক্তি আরো বেশি বেড়ে যায়, কারণ তারপরের লাইনটা, হি রিয়েলাইজেস দ্যাট হি লাভস হিজ মাদার মোস্ট। এবং সে বলে যে তুমি আমার সোলমেট, কিন্তু আমি আমার মাকেও ভালোবাসি। তাহলে দেখেন পলের যে ইমোশনাল স্টেট কি পরিমাণ একটা কেয়াসের মধ্যে আছে, বিশৃঙ্খলার মধ্যে আছে। সে মিরিয়ামকে ডাম্প করলো, ছেড়ে দিল, ব্রেকআপ করলো, কারণ দে ওয়ার নট ফিজিক্যালি স্যাটিসফাইড। অ্যাজ এ ফিজিক্যাল পার্টনার মিরিয়াম ওয়াজ নট আইডিয়াল। এই অজুহাতে সে মিরিয়ামকে ডাম্প করলো। ডাম্প করার পরে আবার সে মিরিয়ামের কাছে গেল, বলছে যে মিরিয়াম ইউ আর মাই সোলমেট, মাই সোল বিলংস টু ইউ। আবার সে বলছে, ওর কাছে গিয়েই বলছে আই লাভ মাই মাদার মোস্ট, আমি আমার মাকে ছাড়া, আমার মার নির্দেশের অমান্য আমি করতে পারবো না। মানে এখানে পল যে ডিসিশন, মানে এই স্টেজে পলের যে অ্যাক্টিভিটিস, এটা সত্যি আমাদের মধ্যে খুব বিরক্তির জন্ম দেয়। মানে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পার্সোনালিটি, পল ডাজ নট সিম আ ভেরি স্ট্রং পারসন। মানে মোটেও পল খুবই সুবিধার একজন মানুষ না। আফটার ব্রেকিং অফ হিজ রিলেশনশিপ উইথ মিরিয়াম, মিরিয়ামের সাথে তো তার ছাড়াছাড়ি হয়ে গেল, এখন ক্লারার সাথে সে সময় কাটাতে লাগলো। পল বিগিনস টু স্পেন্ড মোর টাইম উইথ ক্লারা, ক্লারার সাথে সে আরো বেশি মেলামেশা শুরু করলো। অ্যান্ড দে বিগিন অ্যান এক্সট্রিমলি প্যাশনেট অ্যাফেয়ার। ক্লারা তো অলরেডি ম্যারিড, হাজবেন্ডকে সে মুখে মুখে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু লিগালি দে আর স্টিল হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এবং পলের সাথে সে রেগুলারলি দে আর মিটিং ফিজিক্যালি। তাদের যে অ্যাফেয়ারটা, এটা তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। পলের মনে আশা আছে যে একদিন ক্লারার সাথে ওর বিয়ে হবে, কিন্তু ক্লারার তো পলকে বিয়ে করার কোন রকম ইচ্ছা নাই, কারণ পল তো তার হাজবেন্ডকে ডিভোর্স দেবে না, সে তো তার হাজবেন্ডকে ডিভোর্স দেবে না। হাউএভার, in spite of having regular physical relationship, তারা নিয়মিত ফিজিক্যালি ইউনাইটেড হচ্ছে, তাদের সম্পর্কটা ফিজিক্যাল প্যাশনেট অ্যাফেয়ার চলছে। হাউএভার, এই ক্লারা ডেভিস, she does not want to divorce her husband Baxter. সে আর তার হাজবেন্ডকে ডিভোর্স দেবে না, হাজবেন্ডকেও সে ডিভোর্স দেবে না, পলের সাথেও সে সম্পর্কটা টিকিয়ে রাখবে। সো দে ক্যান নেভার বি ম্যারিড। পল বুঝতে পারলো যে এর সাথে ফিজিক্যাল রিলেশনশিপই শুধু সম্ভব, কিন্তু এর সাথে সংসার সম্ভব না। পল আবার কনফিউশনে পড়ে যায়, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যায়। এর মধ্যে পলের মা গার্ট্রুড ক্যান্সারে আক্রান্ত হয়, ফলস ইল। মা যখন অসুস্থ হয়ে যায়, তখন আবার মায়ের প্রতি টান বেড়ে যায়। মা অসুস্থ, মায়ের ক্যান্সার। পলস মাদার ফলস ইল, মা অসুস্থ হয়ে যায়, অ্যান্ড হি ডিভোটস মাচ অফ হিজ টাইম টু কেয়ারিং ফর হার। দিন রাত শুধু মায়ের সেবা করতে লাগলো পল। মানে মা যখন মৃত্যু সজ্জায়, তখন সে মাকে অনেক সেবা যত্ন করেছে। When she finally dies, পলের মা যখন মারা যায়, হি ইজ ব্রোকেন হার্টেড, একেবারে ভেঙে পড়ে। পল একেবারে ভেঙে পড়ে, কিন্তু এইখানে তার ভেঙে পড়ার কারণ অন্য, এটা আমরা পরে জানতে পারবো। আপনি যদি চিন্তা করেন যে মা মারা গেছে এই জন্য সে ভেঙে পড়েছে, আসলে তা না। হি ইজ ব্রোকেন হার্টেড ফর ডিফারেন্ট রিজন। একটা কারণ আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আরেকটা কারণ এখন সিক্রেট রাখবো, সেটা আমরা পরে জানতে পারবো। একটা কারণ হচ্ছে, পল রিয়েলাইজেস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এ শেল্টার, স্পিরিচুয়াল শেল্টার। মিরিয়ামকে সে তো ছেড়ে দিয়েছে আগেই,
এত এত বিট্রিয়ালের পর তো মিরিয়াম ওকে আর সুযোগ দেবে বলে তার সন্দেহ আছে। আর ক্লারা তো ওকে বিয়ে করবে না। মানে স্পিরিচুয়ালি পলের আসলে যাওয়ার কোনো জায়গা নাই। সেই জন্য সে ভেঙে পড়ে। এমনই ভেঙে পড়ে যে সে সুইসাইড করার চিন্তা ভাবনা করে। পল থিংস অফ কমিটিং সুইসাইড। ঠিক ওই সময় দেয়ার ইজ আ ফাইনাল প্লি ফ্রম মিরিয়াম। মিরিয়াম ওকে একটা লাস্ট চান্স দেয়। মিরিয়াম পলকে এতটাই ভালোবাসে যে এত কিছুর পরেও মিরিয়াম পলকে সুযোগ দিচ্ছে, কিন্তু পল সেই সুযোগটা নিচ্ছে না। পল গোজ অফ অ্যালোন অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল। সে সব ছেড়ে সে চলে যাচ্ছে। তার জন্মভূমি, তার পরিবার, ভাই বোন, মিরিয়াম সব ছেড়ে সে চলে যাচ্ছে। পলের কথা হচ্ছে সে যতদিন এই জায়গায় থাকবে ততদিন তার মায়ের কথা মনে পড়বে, তার অতীত স্মৃতির কথা মনে করবে, এবং সে সুস্থভাবে নতুন করে জীবন শুরু করতে পারবে না। সেজন্য সে সব ছেড়ে নতুন জীবন গঠন করার জন্য, টু স্টার্ট এ ফ্রেশ নিউ লাইফ, হি লিভস এভরিথিং। সে সব ছেড়ে অন্য কোথাও চলে যায়। এই হচ্ছে আমাদের পলের গল্প। তাহলে পল মোরেল ক্যারেক্টারটা সম্পর্কে আমরা কি জানতে পারছি? পল ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল, আমাদের মেইন ক্যারেক্টার। উই ফলো হিজ লাইফ ফ্রম ইনফ্যান্সি টু আর্লি টোয়েন্টিজ। স্টিফেন ডেডালাসের লাইফটা যেমন আমরা ফলো করেছিলাম ইনফ্যান্সি টু আর্লি টোয়েন্টিজ, স্টিফেন ডেডালাসের গ্রোথ আপটা যেমন আমরা দেখলাম, একইভাবে এখানেও আমরা পল মোরেলের গ্রোথ আপটা দেখতে পারি। মানে এই দুইটাই হচ্ছে বিল্ডাংস্ট্রোমান। আমাদের আগের নভেলটা আ পোর্ট্রেট, ওটাও ছিল একটা বিল্ডাংস্ট্রোমান। সানস এন্ড লাভার্স এটাও একটা বিল্ডাংস্ট্রোমান। ওটা ছিল বিল্ডাংস্ট্রোমান অফ স্টিফেন ডেডালাস, এটা হচ্ছে বিল্ডাংস্ট্রোমান অফ পল মোরেল। হি ইজ সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, টেম্পারামেন্টাল, অল্পতেই তার মেজাজ খারাপ হয়ে যায়। অ্যান আর্টিস্টিক পার্সন, পেইন্টার, শিল্পী মানুষ। অ্যান্ড আনসিজিংলি ডিভোটেড টু হিজ মাদার, এবং মায়ের প্রতি অ্যাবনর্মালি অ্যাটাচড। ছেলে তো মাকে ভালোবাসবেই, কিন্তু পল তার মাকে এতটা ভালোবাসে, এটা সত্যি অ্যাবনর্মাল। দে আর ইনসেপারেবল। সে সবসময় মায়ের সাথে সাথে থাকে। ইভেন বড় হওয়ার পরেও সে সারাক্ষণ মায়ের সাথে সাথে ছায়ার মতো ঘুরতে থাকে। দে আর ইনসেপারেবল। মা ছেলে সারাক্ষণ একসাথে। হি কনফাইডস এভরিথিং টু ইন হার। পল তার সবকিছু মায়ের সাথে শেয়ার করে। যে সময় ছেলেরা তাদের বন্ধু বান্ধবদের সাথে সবকিছু শেয়ার করে, ওই সময় পল সবকিছু তার মায়ের সাথে শেয়ার করে। এমনকি অনেক কিছু আছে যেটা আমরা সাধারণত বাবা মার সাথে বা স্পেশালি মায়ের সাথে শেয়ার করতে পারি না, সেই জিনিসগুলো পল মায়ের সাথে শেয়ার করে। মানে পল ইজ অবসেসিভলি অ্যাটাচড উইথ হিজ মাদার। হবেই তো, কারণ মা তো প্রতি স্টেপে ছেলেকে ডমিনেট করতো, ইনফ্লুয়েন্স করতো, ইন্টারফেয়ার করতো। ওইদিকে মা যেমন ছেলের প্রতি অ্যাটাচড, ছেলেও মায়ের প্রতি অ্যাটাচড। পল ওয়ার্কস অ্যান্ড পেইন্টস টু প্লিজ হার। মাকে খুশি করার জন্য সে ছবি আঁকে, নানা রকম কাজ করে। অ্যান্ড নার্সেস অ্যাজ হি ডাইজ, এবং মৃত্যুর আগ পর্যন্ত মাকে সে সেবা করে যায়। Paul has ultimately unsuccessful romances with Miriam Lever and Clara Dawes. ক্লারা ডেভিস, মিরিয়াম লিভার, এদের সাথে পলের যে রোম্যান্স, এগুলো সবই ছিল ব্যর্থ, ফেইলড, আনসাকসেসফুল। Always alternating between great love and hatred for each of them. মিরিয়াম লিভারের প্রতি দেখা যেত যখনই তার গ্রেট লাভ তৈরি হচ্ছে, সাথে সাথে তার মায়ের কথা মনে পড়ছে এবং মিরিয়ামের প্রতি তার হেট্রেড, ঘৃণা জন্মাচ্ছে। মিরিয়ামকে ভালোবাসে ঠিক আছে, যখনই মায়ের কথা মনে পড়ছে তখনই মিরিয়ামকে সে ঘৃণা করছে। মায়ের কথা মনে পড়ার সাথে সাথে মিরিয়ামের প্রতি ওর ভালোবাসা ঘৃণায় পরিণত হচ্ছে। একইভাবে ক্লারার সাথে সে ফিজিক্যাল ইনভলভড। এটা তখনই বিটারনেসে পরিণত হচ্ছে যখনই মায়ের কথা মনে পড়ছে। মানে মায়ের প্রতি পল এতটাই অ্যাটাচড যে সে আর কারোর সাথে কোন রকম রিলেশনে জড়াতে পারছে না। হিজ রিলেশনশিপ, তার যে সম্পর্ক উইথ মিরিয়াম, fails because she is too sacrificial and virginal to claim his as hers.
মিডিয়ামের সাথে সম্পর্কটা টিকলো না, কারণ মিডিয়াম অনেক বেশি স্পিরিচুয়াল, অনেক বেশি রিলিজিয়াস ছিল। মিডিয়াম ছিল অনেক বেশি intellectual and reserved, whereas it fails with Clara because she has never given up on her estranged husband. ক্লারার সাথে কেন তার সম্পর্কটা হলো না? কারণ সে তো হাজবেন্ডকে ডিভোর্স দেবে না। However, the major reason behind Paul's breakup, কেন পল তার লাইফে কোন রকম সম্পর্কে জড়াতে পারছে না, তার সব সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে? কারণ the long shadow of his mother, সে প্রতিটা স্টেপে তার মায়ের কথা মনে পড়ে, এজন্য সে কোনো ডিসিশন নিতে পারে না। মায়ের প্রতি সে এতটাই অবসেসিভলি অ্যাটাচড, এবং মা ছেলের প্রতি এতটাই অ্যাটাচড যে ছেলে কোনো মেয়ের সাথেই সম্পর্কে যেতে পারছে না। No woman can ever equal her in his eyes. মায়ের সমান কেউ না। পল শুধু মনে মনে খুঁজছে মায়ের মতো একজন, মায়ের মতো একজন, কিন্তু এটা তো অ্যাবসার্ড। In your relationship, you should not expect someone like your mother. কিন্তু পল সাবকনসিয়াসলি সবসময় মায়ের ছায়া খুঁজে বেড়াচ্ছে। মিডিয়ামের মধ্যেও সে মায়ের ছায়া খুঁজে বেড়াচ্ছে, ক্লারের মধ্যেও সে মায়ের ছায়া খুঁজে বেড়াচ্ছে। And he can never free himself from her possession. মায়ের কথা সে কখনোই ভুলতে পারছে না, সে সব জায়গায় সে মায়ের কথা মনে করছে। সে কোনো সম্পর্কেই জড়াতে পারছে না, কারণ মায়ের প্রতি সে অনেক অ্যাবনর্মালি অ্যাটাচড। গার্ট্রুড মোরেল, মা সম্পর্কে আমরা কি জানলাম? মিস্টার মোরেল ইজ আনহ্যাপিলি ম্যারিড টু ওয়াল্টার মোরেল। হাজবেন্ডের সাথে সম্পর্ক খুবই খারাপ, প্রচুর ঝগড়া হয়, মারামারি হয়, ওকে মেরে ঘর থেকে বের করে দেয়। হাজবেন্ডের কাছ থেকে সে ইমোশনাল কোন রকম সাপোর্ট পাচ্ছে না, তাই সব রকম ভালোবাসা she redirects her attention to her children. সমস্ত ভালোবাসা কার প্রতি? বাচ্চাদের প্রতি, স্পেশালি তার ছেলেদের প্রতি। মানে তার ছেলেরা হচ্ছে অলমোস্ট সাবস্টিটিউট টু হার হাজব্যান্ড। এই জন্যই কিন্তু আমাদের নভেলের নাম হচ্ছে সানস অ্যান্ড লাভার্স। মানে পল উইলিয়াম, দে আর নট অনলি গার্ট্রুডস সানস, দে আর অলসো সাম সর্ট অফ লাভার্স। স্পিরিচুয়াল ব্যাপারটা বলছি আর কি। স্পিরিচুয়ালি পল ইজ অলমোস্ট a lover to his mother. Same goes to William. William and Paul, এরা দুজনই মায়ের কাছে সন্তানের থেকে তার they are substitute as lovers. এই জন্য নভেলের নাম Sons and Lovers. তার only passion in life, গার্ট্রুডের জীবনের একমাত্র প্যাশন, একমাত্র আদরের জায়গা হচ্ছে তার ছেলেরা, স্পেশালি তার বড় ছেলে, মেজো ছেলে। She is first obsessed with William. প্রথম তার পুরো আকর্ষণটা হচ্ছে উইলিয়ামের প্রতি, তার সমস্ত মনোযোগ সবকিছু বড় ছেলের প্রতি। এতটাই বড় ছেলের প্রতি সে বায়াসড যে তার অন্য ছেলে মেয়েদের প্রতি তার মনোযোগ প্রায় নেই বললেই চলে। উইলিয়াম যখন মারা যায়, his death leaves her empty and redirects her energies towards Paul. উইলিয়াম মারা যাওয়ার পর উইলিয়ামকে যেভাবে সে আঁকড়ে ধরেছিল তার থেকে দ্বিগুণ শক্তিতে, বহুগুণ শক্তিতে সে পলকে আঁকড়ে ধরে। পল হয়ে যায় তার জীবনের একমাত্র অবলম্বন। She bitterly disapproves of all the women these two sons encounter, masking her jealousy with other excuses. উইলিয়ামের জীবনে যে মেয়ে এসেছিল তাকে সে বাতিল করে দিয়েছিল। পলের জীবনে মিরিয়াম এসেছিল, মিরিয়াম খুবই ভালো মেয়ে, তারপরেও তাকে সে বাতিল করে দেয়। ক্লারাকেও সে বাতিল করে দেয়। মানে ছেলেদের জীবনে যত গার্লফ্রেন্ড আসে সবাইকে সে একদম এক কথায় না করে দেয়। মাস্কিং হার জেলাসি উইথ এক্সকিউজেস, সে এত দুর্বল অজুহাত দেয় যে তার যে জেলাসি, সে যে জেলাস তার ছেলেদের গার্লফ্রেন্ডের প্রতি, এটা বারবার প্রকাশ পেয়ে যায়। গার্ট্রুড, সে তার ছেলেদের বান্ধবীদের প্রতি অনেক বেশি জেলাস। আর ন্যাচারাল ইন্টেলেকচুয়াল, আমরা পরের ক্লাসগুলোতে জানবো। গার্ট্রুড ইজ ভেরি ইন্টেলেকচুয়াল, খুবই বুদ্ধিমতী। She also feels society has limited her opportunities as a woman. এর মধ্যে এখানে আমরা একটা ফেমিনিস্ট মতবাদ পাচ্ছি। গার্ট্রুডের মধ্যে আমরা ফেমিনিজম পাবো, নারীবাদ। কেন? কারণ ওর ধারণা সমাজ নারী হিসেবে ওকে পদে পদে বঞ্চিত করছে। এই সমাজ, সোসাইটি হ্যাজ লিমিটেড হার অপরচুনিটিস অ্যাজ এ ওমেন। মেয়ে হিসেবে জন্মানোর কারণে গার্ট্রুড যা ইচ্ছা তাই করতে পারছে না। সমাজ ওকে পদে পদে বাধা দিচ্ছে, সমাজ ওকে ওর মতো করে বেঁচে থাকতে বাধা দিচ্ছে। যেহেতু গার্ট্রুড বঞ্চিত হচ্ছে নারী হিসেবে,
অ্যানাদার রিজন শি লিভস থ্রু পল, সে নিজে যা অর্জন করতে পারেনি সে সবকিছু পলের মধ্য দিয়ে পেতে চায়। আমাদের সমাজেও তো বাবা মা তারা জীবনে যা অর্জন করতে পারে নাই তাদের ইচ্ছা তাদের ছেলে মেয়েরা পারবে। মা গান নাচ শিখতে পারে নাই, এই জন্য সে ছেলেকে জোর করে গান নাচ শেখায়। বাবা অভিনয় শিখতে পারে নাই, সেই জন্য সে ছেলে মেয়েকে অভিনয়ের স্কুলে পাঠায়। হয়তো তাদের কারাতে শেখার ইচ্ছে ছিল, ছেলে মেয়েদেরকে জোর করে কারাতে কোচিং এ পাঠায়। দেখবেন বাবা মা জোর করে বাচ্চাদেরকে ছবি আঁকার স্কুল, গানের কোচিং, তারপর কারাতে কোচিং এইসবে জোর করে ভর্তি করায়। কারণ তারা যে জীবনে যেটা সে পায়নি, তাদের ইচ্ছা তাদের বাচ্চা কাচ্চারা সেটা অর্জন করুক। এভরি প্যারেন্টস দে ওয়ান্ট টু লিভ থ্রু দেয়ার চিলড্রেন, তারা যেটা পারেনি জীবনে তাদের ছেলে মেয়েরা যেন সেটা পারে। এটা তাদের একটা সাবকনশিয়াস ইভেন কনশিয়াস ডিজায়ার। আমরা গার্ট্রুডের মধ্যেও পাই, গার্ট্রুড জীবনে যা অর্জন করতে পারে নাই সে কিছু সবকিছু যেন পল অর্জন করতে পারে, পল যেন সবকিছু অর্জন করতে পারে। নেক্সট আমরা যে ক্যারেক্টারটা সম্পর্কে একটু আইডিয়া মাথায় রাখতে হবে, মিরিয়াম লিভার। মিরিয়াম ইজ ভার্জিনাল। ভার্জিনাল মানে কি? স্পিরিচুয়াল। ভার্জিন থেকে ভার্জিনাল। মিরিয়াম হচ্ছে ভেরি রিলিজিয়াস গার্ল হু লিভস অন এ ফার্ম নিয়ার মোরেল, মোরেলদের প্রতিবেশী। শি ইজ পলস ফার্স্ট লাভ। মিরিয়াম হচ্ছে পলের প্রথম প্রেম, ফার্স্ট গার্লফ্রেন্ড। হাউএভার their relationship takes ages to move beyond platonic into romantic, কিন্তু তারা বহু বছর ধরে শুধুমাত্র স্পিরিচুয়ালি প্ল্যাটনিক রোম্যান্সে ছিল, মানে তাদের সম্পর্কটা ছিল স্পিরিচুয়াল। বহু বছর পর অনেকটা ক্লারার উস্কানিতে তাদের সম্পর্কটা রোমান্টিক ফিজিক্যাল রিলেশনে পর্যবসিত হয়, কিন্তু তারপর তাদের সম্পর্ক তো ভেঙেও যায়। মিরিয়াম আমরা লাস্ট পর্যন্ত দেখেছি মিরিয়াম লাভস পল ডিপলি, পলকে সে অনেক বেশি ভালোবাসে, বাট হি নেভার ওয়ান্টস টু ম্যারি হার অ্যান্ড বিলং টু হার। মিরিয়াম পলকে অনেক বেশি ভালোবাসে কিন্তু সে বিয়ে করবে না, কারণ বিয়ে করলেই ওর প্রতি সে ধরা পড়ে যাবে, বাধা পড়ে যাবে। কিন্তু এটা সে বুঝতে পারছে না যে সে অলরেডি বিলং টু হিজ মাদার। তার মা ওকে প্রতি স্টেপে স্টেপে ডমিনেট করছে, ইন্টারফেয়ার করছে। হয়তো সেজন্যই পল হয়তো তার মায়ের অধিকার থেকে তার মাকে বঞ্চিত করতে চাচ্ছে না, এই জন্য সে হয়তো মিরিয়ামকে বিয়ে করতে চায়নি। কারণ মিরিয়ামকে বিয়ে করলে তো মিরিয়াম তার মায়ের অধিকারে ভাগ বসাবে। She loves Paul deeply, but Paul never wants to marry her. Paul তাকে বিয়ে করবে না। In his word, Paul বলছে যে আমি যদি বিয়ে করি তাহলে তো তুমি আমাকে ডমিনেট করবে, তার চেয়ে আমাদের সম্পর্কটা এমনই থাকুক। পল ওকে বারবার ওকে ওর সোলমেট বলেছে, স্পিরিচুয়াল সোলমেট বলেছে, আলটিমেট পার্টনার বলেছে, বাট ওকে সে কখনোই বিয়ে করার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। রাদার he sees her more as a sacrificial spiritual soulmate. মিরিয়ামকে পল বারবার সোলমেট হিসেবে আখ্যায়িত করেছে। সোলমেট, not a sensual romantic lover, not a physical partner. মানে মিরিয়াম ওকে স্পিরিচুয়ালি স্যাটিসফাইড করতে পারে বাট নট ফিজিক্যালি। অন্যদিকে ক্লারা ওকে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন দিতে পেরেছে কিন্তু নট স্পিরিচুয়ালি। মিসেস মোরেল, পলের মা, who feels threatened by Miriam's intellectuality, কারণ মোরেল, গার্ট্রুড মোরেল পলের মাকে যদি সত্যি সত্যি কেউ টক্কর দিতে পারে একমাত্র সে হচ্ছে মিরিয়াম। কারণ গার্ট্রুড যেমন ইন্টেলেকচুয়াল, মিরিয়ামও সেরকম ইন্টেলেকচুয়াল। অলওয়েজ রিইনফোর্সেস হিজ ডিসডাইন ফর মিরিয়াম। এই জন্য মোরেল খুব ভালো করে, মানে পলের মা ভালো করে জানতো যে এই মেয়ে যদি সংসারে আসে তাহলে আমার ছেলের প্রতি আমার কোনো আর অধিকার থাকবে না, এই মেয়ে সবকিছু দখল করে নেবে, সেজন্য সে কোনোভাবেই তার সাথে সম্পর্ক হতে দেবে না। এখন আশা করি আমরা মোটামুটি সানস এন্ড লাভার্স এর কাহিনী থিমগুলো সম্পর্কে চলে আসছে আমাদের আইডিয়া। এখানে এই নভেলে আমাদের ফোকাস থাকবে হচ্ছে, মেইন ফোকাস থাকবে, we will try to understand mainly two characters. একটা হচ্ছে ছেলে পল মোরেল, আর হচ্ছে মা। ছেলে আর মা এই দুজনকে আমরা বোঝার চেষ্টা করব। তাদের সম্পর্কে যে জটিলতা, এমনকি তার ছেলে কেন কোন রকম সম্পর্কে জড়াতে পারছে না,
Paul failed in every attempt to grow relationship. সে অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়াতে পারছে না, কেন? এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জানতে পারবো। নেক্সট ক্লাসে আমরা রাজকুমার হালদার নামে একজন রিসার্চার আছেন ইন্ডিয়ার, ওনার একটা আর্টিকেল আমরা পড়বো, সেখানে আমরা জানতে পারবো কেন পল ফেইলস, পল কেন ব্যর্থ হয় কোন রকম সম্পর্কে জড়াতে। আজকে তো আমরা একটা রিজন মোটামুটি পাচ্ছি যে মা এতটাই ডমিনেট করে, ছেলের জীবনের প্রতিটা স্টেপে মা এতটাই ডমিনেট করে যে ছেলে কোনো সম্পর্কে যেতে পারছে না। আজকে তো আমরা মাকে দোষারোপ করছি, কিন্তু মাকে দোষারোপ করার আগে আমাদের আরো অনেক কিছু খেয়াল করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। আজকে আমরা ক্লাস শেষ করার আগে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন লেখা আপনাদের সামনে লেখা আছে একটা স্লাইডে, একটু আগে আমরা যে স্লাইড থেকে পড়ছিলাম, পেঙ্গুইন সামারি অ্যাবাউট ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স সম্পর্কে আপনার একটা বিশেষ ইনফরমেশন আপনাদের জানা থাকা জরুরি। কি লেখা দেখেন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সানস এন্ড লাভার্স ইজ হাইলি অটোবায়োগ্রাফিক্যাল। বুঝতে পারছেন? আ পোর্ট্রেট যেমন ছিল হাইলি অটোবায়োগ্রাফিক্যাল, সানস এন্ড লাভার্স হচ্ছে হাইলি অটোবায়োগ্রাফিক্যাল, মানে অলমোস্ট সেমি অটোবায়োগ্রাফিক্যাল, মানে ডিএইচ লরেন্সের জীবনের সত্যিকারের কিছু ঘটনা অবলম্বনে। কিভাবে? লাইক পল মোরেলের মতোই লরেন্স ওয়াজ দ্য ইয়াঙ্গার সান অফ এ মাইনিং ফ্যামিলি। পলের বাবা যেমন কয়লার খনিতে চাকরি করত, ডিএইচ লরেন্সের বাবাও কয়লার খনিতে চাকরি করত। পল যেমন মেজো ছেলে ছিল, ডিএইচ লরেন্সও মেজো ছেলে ছিল। হি অ্যান্ড হিজ মাদার, আমাদের রাইটার ডিএইচ লরেন্স অ্যান্ড হিজ মাদার লিডিয়া লরেন্স, হি অ্যান্ড হিজ মাদার লিডিয়া ওয়ার ভেরি ক্লোজ। মায়ের সাথে তার সম্পর্কটা অনেক বেশি ক্লোজ ছিল, ঘনিষ্ঠ ছিল। অ্যান্ড হিজ ফাদার ওয়াজ ভায়োলেন্ট, এবং তার বাবা লরেন্সের বাবা সত্যি সত্যি বাস্তব জীবনে তার মায়ের উপর অনেক অত্যাচার করত, তাদের ঝগড়া হতো, মারামারি হতো, মাকে ঘর থেকে বের করে দিত। মানে লিডিয়া লরেন্স ইজ অ্যাকচুয়ালি আর কেউ না, গার্ট্রুড মোরেল। গার্ট্রুড মোরেলের কার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? লিডিয়া লরেন্স, আমাদের লেখকের মা, লেখকের যিনি মা, তার উপর ভিত্তি করেই এই ক্যারেক্টারটা। লিডিয়া ম্যারিড বিনিথ হার অ্যান্ড দ্য ম্যারেজ ওয়াজ আনহ্যাপি। লিডিয়া লরেন্স, আমাদের লেখকের মা, এমন একজনকে বিয়ে করেছিলেন যার সাথে আসলে তার সামাজিক লেভেলে যায় না, লেভেলে নাই। মানে তার হাজবেন্ড তার লেভেলে ছিল না। এটা কেন, এটা আমরা আরো পরে জানতে পারবো, নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমরা জানতে পারবো যে কেন কেন এরকম স্মার্ট গার্ল ফ্রম মিডল ক্লাস she married someone from lower class. Lydia married beneath her and the marriage was unhappy. পলের বাবা মা, তাদের মধ্যে যেমন বনিবনা হতো না, প্রচুর ঝগড়া হতো। লরেন্সের বাবা মা, আমাদের ডিএইচ লরেন্স, তার বাবা মার মধ্যেও প্রচুর ঝগড়া হতো। At 16, Lawrence met a girl called Jessie Chambers who was model for Miriam. এমনকি মিরিয়াম লিভার সেও সত্যিকারের একজন। মিরিয়াম লিভার্স এই ক্যারেক্টারটা কার উপর অবলম্বনে তৈরি? জেসি চেম্বার্স, লরেন্সের ফার্স্ট গার্লফ্রেন্ড, ডিএইচ লরেন্সের ফার্স্ট গার্লফ্রেন্ড জেসি চেম্বার্স। এই জেসি চেম্বার্স এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই ক্যারেক্টার মিরিয়াম লিভার্স। পল, like Paul, Lawrence worked in a surgical goods factory. পল যে ফ্যাক্টরিতে চাকরি করে, লরেন্সও সেই ফ্যামিলিতেই, সেই ফ্যাক্টরিতেই চাকরি করত। হি দেন ট্রেন টু বি এ স্কুল টিচার লাইক পল, মানে পলের জীবনের প্রতিটা স্টেপের সাথে সাথে লরেন্সের জীবনের প্রতিটা স্টেপের আমরা মিল পাবো। মানে আমরা বলতে পারি এই যে আমরা নভেলটা পড়বো সানস এন্ড লাভার্স, এটার ধরতে পারেন 80 to 90% লরেন্সের জীবনের অবলম্বনে তৈরি। This novel is a semi-autobiographical novel. Like Paul, Lawrence worked in a surgical goods factory, then trained to be a school teacher. Like Paul, Lawrence left home at 23. Paul যেমন 23 বছর বয়সে বাড়ি টাড়ি সব ছেড়ে চলে যাচ্ছে, লরেন্সও তেমন 23 বছর বয়সে সব ছেড়ে
চলে যাচ্ছে। স্টিফেন ডেডালাস 22 বছর বয়সে সব ছেড়ে চলে গিয়েছিল ইউরোপে, আমাদের জেমস জয়েস মতোই। লরেন্সও 23 বছর বয়সে পলের মতো সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তার মাও মারা গিয়েছিল। মানে কি, পল যেমন তার জীবনটাকে নতুন করে শুরু করার জন্য সব ছেড়ে ছুড়ে বাইরে চলে গেল, অন্য কোথাও চলে গেল, অজানার উদ্দেশ্যে পাড়ি জমালো, একইভাবে আমাদের যিনি রাইটার তিনিও তার মায়ের মৃত্যুর পর সব ছেড়ে ছুড়ে তার জীবনকে নতুন করে সাজানোর জন্য পাড়ি জমালেন। কেন আমরা এই কথাটা বললাম? কারণ এই নভেলের প্রায় প্রতিটা ঘটনাই সত্য, বেসড অন ট্রু ইভেন্টস, সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এই যে এখানে বলাই আছে দেখেন, লরেন্সের মা ডাইড অফ ক্যান্সার ইন 1910 উইথ হার ডেথ দ্য প্যারালালস এন্ড। মায়ের মৃত্যুর সাথে সাথে ওই জায়গায় সব মানে মিলটা শেষ হয়ে যায়। মানে কি, পলের জীবনের সাথে আমাদের যে রাইটার তার জীবনের অনেক মিল আমরা পাবো, অনেক মিল আমরা পাবো। স্টিফেন ডেডালাসের সাথে যেমন জেমস জয়েসের মিল পেয়েছিলাম, জিমের সাথে যেরকম কনরাডের মিল পেয়েছিলাম। হয়তো জিমকে আমরা সরাসরি কনরাড বলতে পারবো না, তবে জিমের মধ্যে কনরাডের কিছু গুণাবলী আছে। ট্যানারের মধ্যে যেমন আমরা জর্জ বার্নার্ড শকে পেয়েছিলাম। মানে আমাদের যে চারটা টেক্সট, একটা নভেল, তিনটা নভেল, একটা ড্রামা, সবগুলোতেই আমাদের যিনি যারা রাইটার, ড্রামাটিস্ট, নভেলিস্ট, তারা তাদেরকে একটা ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরছেন। ট্যানারকে জানতে পারলে আমরা শকে জানতে পারবো, জিমকে যদি সত্যিকারে জানতে পারি আমরা কনরাড সম্পর্কে আইডিয়া পাবো, আমরা যদি স্টিফেন ডেডালাসকে চিনতে পারি আমরা জেমস জয়েসকে চিনতে পারবো, আমরা যদি পলকে চিনতে পারি, পল অ্যাজ এ হিউম্যান বিং, আমরা লরেন্সকেও চিনতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার। আমাদের এই কোর্সের যে চারটা নভেল, এগুলো সবগুলোই কিন্তু অলমোস্ট এগুলোতে সবগুলোতেই তাদের লেখকেরা তাদের জীবনের সত্যিকারের কিছু ঘটনা উল্লেখ করে নিয়ে এসেছে। D.H. লরেন্স ওয়াজ এ রেবেল। ব্যক্তিগত যদি মানুষ হিসেবে চিন্তা করি, D.H. লরেন্স খ্যাপাটে ধরনের একটা মানুষ ছিলেন। উনি সমাজের রীতিনীতি তোয়াক্কা করতেন না। জন ট্যানার যেমন সমাজের রীতিনীতি তোয়াক্কা করতো না, সে সবকিছু নিজের মতো করে ভেঙে চুরে গঠন করতে চাইতো। স্টিফেন ডেডালাস যেমন সমাজের রীতিনীতি তোয়াক্কা করে না, এই জন্য সে সমাজ ছেড়ে চলে যাচ্ছে। একইভাবে লরেন্সের মধ্যেও আমরা সেই কোয়ালিটি পাচ্ছি, রেবেল কোয়ালিটি, বিদ্রোহী কোয়ালিটি। D.H. লরেন্স ওয়াজ এ রেবেল। হি ফেল্ট দ্যাট, উনি ফিল করছেন যে সোসাইটি মেড পিপল লাইফলেস অ্যান্ড আনরিয়াল। আমরা বলি কি সমাজ মানুষকে রক্ষা করে, কিন্তু লরেন্স বারবার বারবার প্রমাণ করেছেন যে সমাজ মানুষের জন্য একটা অভিশাপ। সমাজ যেমন মানুষকে আশ্রয় দেয়, সমাজ মানুষের জন্য অভিশাপ। কিভাবে? সোসাইটি মেড পিপল লাইফলেস অ্যান্ড আনরিয়াল। সমাজে থেকে থেকে মানুষ নির্জীব, অবাস্তব জীবনযাপন শুরু করে। সমাজ মানুষকে ভালো করার থেকে ক্ষতিই করে বেশি। স্পেশালি দ্য ক্লাস সিস্টেম। এই যে ক্লাস সিস্টেম, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, দিজ আর পার্নিশিয়াস। পার্নিশিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল। এই যে তার বাবা মার সাথে সারাক্ষণ ঝগড়া লেগে থাকতো, কারণ কি? এর পেছনে ছিল ক্লাস ডিস্টিংশন, ক্লাস সিস্টেম। মা সবসময় চিন্তা করতো আমি মিডল ক্লাস থেকে এসেছি, আমার হাজবেন্ড লোয়ার ক্লাস, এটা বারবার ওর মাথায় ছিল। এই জন্য তারা কখনোই কখনোই তাদের মধ্যে মিটমাট বনিবনা রিহ্যাবিলিটেশন আমরা পাইনি। ক্লাস সিস্টেম হচ্ছে আমাদের জন্য অভিশাপ। upper class, middle class, lower class. This is a curse, pernicious, harmful for human being. Lawrence believed in the life force in nature. এখন আমাকে বলেন এই লাইফ ফোর্স শব্দটা আমরা আগে কোথায় পেয়েছি? আপনার হচ্ছে অ্যানের মধ্যেই তো দিয়েছিলাম, অ্যান হোয়াইটফিল্ড। কে লিখেছে লাইফ ফোর্স সম্পর্কে? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ যেমন লাইফ ফোর্স সম্পর্কে ডিসকাস করেছেন, লরেন্সের মধ্যেও আমরা পাচ্ছি লাইফ ফোর্স সেম। এখানে শুধু অ্যাড হয়েছে অন্য একটা কিছু। লরেন্স বিলিভড ইন লাইফ ফোর্স জাস্ট লাইক জর্জ বার্নার্ড শ। শ যেমন লাইফ ফোর্সে বিশ্বাস করতেন, সেম থিওরি আমরা পাই লরেন্সের মধ্যে। There is a mysterious force that controls and directs the evolution of life. একটা লাইফ বিবর্তন হচ্ছে। আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইটস বিউটি অ্যান্ড ইটস পাওয়ার।
এখানে আমরা জেমস জয়েসের যে অ্যাস্থেটিক থিওরি, যেটা আমরা পোর্ট্রেটে পড়েছিলাম, স্টিফেন ডেডালাস অর জেমস জয়েস তার যে অ্যাস্থেটিক থিওরি বিউটি, সেটাও আমরা এখানে কম্বিনেশন পাচ্ছি। মানে আমরা বলতে পারি যে ডিএইচ লরেন্সের মধ্যে আমরা জর্জ বার্নার্ড শ আর জেমস জয়েস এই দুইজনের একটা মিক্স আপ পাচ্ছি। এই দুইজনের একটা মিক্স আপ পাচ্ছি। লাইফ ফোর্স, এখানে শর কথা মনে পড়ছে, আর বিউটির কথা যখন আসছে তখন আমরা জেমস জয়েসের অ্যাস্থেটিক থিওরির কথা মনে আসছে। He also believed passionately in man's natural instinct. সেম কথা বলেছিলেন জর্জ বার্নার্ড শ। উনি বারবার ফোকাস করেছেন ইন ম্যানস ন্যাচারাল ইনস্টিংক্ট, ম্যানস ন্যাচারাল ইনস্টিংক্ট। এই সামাজিক রীতিনীতি, কনভেনশন, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। উই শুড ফোকাস অন আওয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট। এখানে বলছে ম্যান, ম্যান বলতে কিন্তু শুধুমাত্র মেইল বোঝাচ্ছে না, ছেলে বোঝাচ্ছে না, এখানে ছেলে মেয়ে দুইটাই বোঝাচ্ছে। এখানে ম্যান বলতে হিউম্যান বিং, ন্যাচারাল ইনস্টিংক্ট অফ হিউম্যান বিং। এই কথা বলেছিলেন জর্জ বার্নার্ড শ। বলেছিলেন ন্যাচারাল ইনস্টিংক্ট শুড বি দ্য বেসিস অফ রিলেশনশিপস। সমাজ জোর করে একজনের সাথে আরেকজনের বিয়ে দিয়ে দিল, সামাজিক মায়ায় পড়ে, ইলিউশনে পড়ে, ভুল ভিত্তিতে একটা মানুষ যখন, একটা ছেলে আর একটা মেয়ে যখন সম্পর্কে জড়ায়, যখন তাদের ভিত্তিটা থাকে ভুল, তখন তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। টিকলেও সেটার মধ্যে তিক্ততা, নেগেটিভিটি, বিদ্বেষ এগুলো জন্মায়। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ন্যাচারাল ইনস্টিংক্ট। হি বিলিভ দ্যাট the sexual feeling between man and woman was natural and should be celebrated. সেম কথা বলেছিলেন আমাদের জর্জ বার্নার্ড শ। আমরা সেক্সুয়াল ফিলিং, সেক্সুয়াল অ্যাট্রাকশনকে আমরা সামাজিক ধার্মিক দিক থেকে এটাকে আমরা নেগেটিভ বলে আখ্যায়িত করি, কিন্তু এই যে সেক্সুয়াল অ্যাট্রাকশন এটা কিন্তু ন্যাচারাল, এটা মানুষের মধ্যে এমনি এমনি আসে। যেটা ন্যাচারাল সেটাকে কখনোই আমাদের উচিত না এটাকে নেগেটিভলি অ্যাপ্রিসিয়েট করা, এটাকে আমাদেরকে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করতে হবে। তার মানে এই না যে সমাজে একদম কোন রকম বাজবিচার ছাড়া, কোন রকম ডিসিপ্লিন ছাড়া সবাই সেক্সুয়ালি মিলবে, কিন্তু তা না। মূল কথা হচ্ছে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সেক্সুয়াল অ্যাট্রাকশন এটা অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ ভিত্তি। সেক্সুয়াল ফিলিংস এটাতে শুধুমাত্র অ্যানিমালিস্টিক ব্যাপারটা না দেখে এর মধ্যে আমাদের যে ইমোশনাল ব্যাপারটা আছে ওটাও দেখতে হবে। Sexual feelings or sexual attraction between a man and woman was natural and should be celebrated. এটাকে এরকম মানে ডগম্যাটিক করে নিষিদ্ধ করে দেওয়ার মতো কিছু না। এই সেম কথা বলেছিলেন জর্জ বার্নার্ড শ, যে সেক্সুয়াল অ্যাট্রাকশন এটাকে আমাদের ওপেনলি সেলিব্রেশন করতে হবে। এটাকে আমরা যত নিষিদ্ধ করব, চাপিয়ে দিব, এটা তত খারাপ একটা রূপ ধারণ করবে। একই কথা বলেছেন জেমস জয়েস, কার মাধ্যমে? স্টিফেন ডেডালাস বলেছে না যে সেক্সুয়াল ফিলিংস শুড বি অ্যাপ্রিসিয়েটেড, সেলিব্রেটেড। এটা মাথায় রাখতে হবে। এই একই কথাই যেটা আমি হাইলাইট করেছি, এটা কেন গুরুত্বপূর্ণ সেন্টেন্স, কারণ সেম কথা বলেছিলেন জর্জ বার্নার্ড শ। তার উনি যখন মানে লাইফ ফোর্স বিষয়ে কথা বলেছেন, লাইফ ফোর্সের বেসিস হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন। অতএব এটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এটাকে আমাদেরকে সেলিব্রেট করতে হবে। সেম কথা বলেছিল স্টিফেন ডেডালাস ইন আ পোর্ট্রেট। জেমস জয়েসের নভেল আ পোর্ট্রেটেও আমরা একই কথা পাই, যে আমাদের এই যে সেক্সুয়াল অ্যাট্রাকশন এটাকে নেগেটিভলি দেখা এটা ক্ষতিকর, মানুষের যে নর্মাল ন্যাচারাল গ্রোথের জন্য ক্ষতিকর। তার চেয়ে এটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব মানে এই না যে গণহারে সবাই একত্রিত হবে, তা না, কিন্তু আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। আর সেক্সুয়াল অ্যাট্রাকশনকে একদম নিষিদ্ধ না করে এটাকে সেলিব্রেট করতে হবে, সেলিব্রেট করে এটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। তার মানে আজকে যে আমরা এই যে সেন্টেন্সটা হাইলাইট করা আছে এটা হচ্ছে আমাদের ইট ইজ দ্য কানেকশন কম্বাইনিং, একটা একটা সূত্র বলতে পারেন। এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের ম্যান এন্ড সুপারম্যান, আ পোর্ট্রেট, সানস এন্ড লাভার্স, এই তিনটা টেক্সট, একটা ড্রামা, দুইটা নভেল, এই তিনটার মধ্যে কিন্তু আমরা সেম জিনিসটা পাচ্ছি। Lawrence was the first novelist in Western culture to attempt to explore sexuality seriously and frankly. কেন
ডিএইচ লরেন্সের নভেল নিষিদ্ধ, এখনো তার নভেল ইভেন সানস এন্ড লাভার্স এটা অনেকগুলো দেশে এখনো নিষিদ্ধ। কিছু কিছু দেশে আরব কান্ট্রিগুলোতে সানস এন্ড লাভার্স নিষিদ্ধ। আরো কিছু কিছু বই আছে ওনার, এগুলো এখনো ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে তার নভেল নিষিদ্ধ। কেন? কারণ অনেকেই বলেন যে ডিএইচ লরেন্সের নভেল হচ্ছে এরোটিকা। এরোটিকা মানে হচ্ছে অনেকটা মানে degraded novel full of sexuality. He was the first novelist in Western culture to attempt to explore sexuality seriously and frankly. মানে উনি যেরকম ওপেনলি সেক্সুয়ালিটি বিষয়টা নভেলে ডিসকাস করেছেন, এটা আর কেউ এরকম সাহস পায়নি ওয়েস্টার্ন কালচারে। বিকজ অফ দিস, এই জন্য মানে উনি এতটাই খোলামেলা এই ব্যাপারে, সেভারাল অফ হিজ নভেলস ওয়ার রিফিউজড পাবলিকেশন এন্ড ডিক্লেয়ার্ড অবসেন্ট। তার অনেকগুলো নভেল নিষিদ্ধ হয় অশ্লীলতার দায়ে, অশ্লীলতার দায়ে তার কিছু কিছু নভেল নিষিদ্ধ, এখনো নিষিদ্ধ। যেমন এই যে লেডি শ্যাটারলিস লাভার, এই নভেলটা কমপ্লিটেড ইন 1928, only published incomplete from in 1960। কত বছর দেখেন, 28 থেকে 60, মানে 32 ইয়ার্স। এই নভেলটা ইংল্যান্ডের মতো একটা দেশে 32 বছর নিষিদ্ধ ছিল। উনি সেক্সুয়ালিটি এই টপিক গুলোতে এতটাই অ্যাগ্রেসিভ যে অনেকে এটা নিতে পারে না। তার নভেল এটা এখনো অনেকগুলো দেশে, লেডি শ্যাটারলেস লাভার এই নভেলটা এখনো অনেক দেশে নিষিদ্ধ। সানস এন্ড লাভার্স যেটা আমরা পড়ছি এটা অনেকগুলো দেশে নিষিদ্ধ। লরেন্স, his writing was also revolutionary in that in stress the importance of feelings. ওনার লেখা কেন গুরুত্বপূর্ণ? কারণ হি ফোকাসড দ্য ইম্পর্টেন্স অফ ফিলিংস। মানুষের যে আবেগ অনুভূতি এটাকে উনি গুরুত্ব দিচ্ছেন। মানুষের যে সাইকোলজি, মন মানসিকতা, মনে উনি গুরুত্ব দিচ্ছেন। দ্য প্লট ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য লাইট ইন দ্যাট ইট থ্রু অন ইনার ইভেন্টস ইন এ ক্যারেক্টার। প্লট স্টোরি উনি এমন ভাবে সাজিয়েছেন, ওনার নভেলের গল্পগুলো এমন ভাবে সাজিয়েছেন যে এই গল্পগুলো পড়লে একটা ক্যারেক্টারের ভেতরে আমরা ঢুকে যেতে পারি। উই ক্যান নো দ্য ইনার ইভেন্টস ইন এ ক্যারেক্টার। জেমস জয়েস যেমন স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ইউজ করে এক একটা ক্যারেক্টারের ভেতরে ঢুকতেন, একইভাবে লরেন্স অন্য একটা টেকনিক উনি ফলো করছেন। উনি হচ্ছে নর্মাল ট্র্যাডিশনাল স্টাইলেই ওনার স্টোরিটা বলছেন, কিন্তু এমন ভাবে বলছেন দ্য ওয়ে লরেন্স ইজ টেলিং হিজ স্টোরি দ্যাট প্রতিটা ক্যারেক্টারের ভেতরে আমরা ঢুকে যেতে পারছি। লরেন্সেস novel style is often highly poetic. ওনার যদি আমরা স্টাইল বলতে চাই, ওনার যদি আমরা স্টাইল যদি খেয়াল রাখি, লরেন্সের স্টাইল is often highly poetic. ওনার নভেলগুলোর মধ্যে কবিতার একটা আবহ তৈরি হয়। স্টাইলিস্টিক যদি চিন্তা করি তাহলে আমরা জোসেফ কনরাডের মধ্যে পেয়েছিলাম এমবেডেড ন্যারেটিভস, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। জেমস জয়েসের মধ্যে পেয়েছিলাম স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক অ্যান্ড মিথোলজি। লরেন্সের মধ্যে পাচ্ছি পোয়েটিক টেকনিক। তার সাথে ইন এ সেন্স লরেন্স ওয়াজ আ কাইন্ড অফ মিস্টিক। লরেন্সের মধ্যে এক ধরনের সুফিবাদ, মিস্টিসিজম পাওয়া যায়। কিরকম? একটু আগে আমরা বলেছি লাইফ ফোর্স। উনি লাইফ ফোর্সকে শুধুমাত্র ফিলোসফিক্যালি নিচ্ছেন না, উনি অলমোস্ট রিলিজিয়াসলি নিচ্ছেন। হি ওয়ারশিপড লাইফ ইটসেলফ। ওনার কথা হচ্ছে উই শুড সেলিব্রেট লাইফ ফোর্স, উই শুড সেলিব্রেট লাইফ ফোর্স। জর্জ বার্নার্ড শ লাইফ ফোর্সকে যেমন ফিলোসফিক্যাল লেভেলে ট্রিট করেছেন, লরেন্স এটাকে অলমোস্ট রিলিজিয়ান হিসেবে নিয়েছেন। He worshipped life itself and attempted to convey his feelings and pass on his beliefs in his novel. এই নভেলের মধ্য দিয়ে উনি ওনার ফিলোসফি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। জর্জ বার্নার্ড শ যেমন তার নাটকের মধ্য দিয়ে ফিলোসফি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, জেমস জয়েস তার পোর্ট্রেটের মধ্য দিয়ে তার অ্যাস্থেটিক থিওরি, বিউটি এগুলো বোঝাতে চেয়েছেন ফিলোসফি। লরেন্সও তার নভেলের মধ্য দিয়ে তার যে ফিলোসফি, তার যে বিশ্বাস, বিলিফস এগুলো আমাদের সাথে শেয়ার করছেন। টু সাম এক্সটেন্ট হি সাকসিডেড, অনেক ক্ষেত্রে উনি সফল। ইন দ্য ওয়েস্ট
The 20th century has been an era of greater openness, particularly in the area of feelings. সেক্সুয়ালিটি এই এরকম বিতর্কিত একটা বিষয় নিয়ে এরকম বোল্ড সাহসিকতার সাথে নভেল লেখা লরেন্সের আগে কেউ এভাবে এত ওপেনলি এত সাহসিকতার সাথে কেউ কখনো নভেল লিখে নাই। সেই হিসেবে লরেন্স হচ্ছেন ওয়ান অফ দ্য ব্রেভেস্ট নভেলিস্ট। উনি যে মেন্টাল কারেজ সাহসিকতার সাথে এরকম বিতর্কিত সেন্সিটিভ বিষয় নিয়ে লিখেছেন, এটা হচ্ছে পরবর্তী নভেলিস্টদের মধ্যে বিশাল ইন্সপিরেশন। অনেক সাহস দিয়েছেন, অনেক অনুপ্রেরণা দিয়েছেন। লরেন্স ওয়াজ অ্যান ইন্সপিরেশন টুয়ার্ডস দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন নভেলিস্ট। পরবর্তীতে এখন যে পোস্ট মডার্ন নভেলগুলোতে আমরা সেক্সুয়ালিটির বোল্ড এক্সপ্রেশন দেখতে পাই, যে এরকম এই বিষয়গুলোকে আমরা এরকম হাস হাস চুপ চুপ লুকিয়ে না রেখে, এগুলোকে স্ক্যান্ডাল হিসেবে না ধরে, এগুলোকে আমরা ওপেনলি অ্যানালিসিস করছি, ওপেনলি এগুলোকে সেলিব্রেট করছি। মানে হচ্ছে একটা জিনিসকে আপনি যত নিষিদ্ধ নিষিদ্ধ বলে লুকিয়ে রাখবেন, মানুষ কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি তত বেশি আকৃষ্ট হয়। এটা হচ্ছে মানুষের একটা টেন্ডেন্সি বলতে পারেন, ইট ইজ হিউম্যান টেন্ডেন্সি, যে আপনি যত যে জিনিসটাকে নিষিদ্ধ বলবেন মানুষ ওই জিনিসটা আরো বেশি করে করবে। আপনি যেটাকে নিষিদ্ধ বলবেন, যেটাকে আপনি একদম ব্যান করে দিবেন, ওইটা মানুষ আরো বেশি করে করবে। লরেন্স বলছেন যে সেক্সুয়ালিটি ইট শুড নট বি নেগলেক্টেড, ইট শুড নট বি ব্যান্ড। এটাকে নিষিদ্ধ করে দিলে মানুষ তো এটার প্রতি আরো ঝুঁকবে, তার চেয়ে এটা যদি আমরা সেলিব্রেট করি মানুষ আরো সচেতন হবে। লরেন্স যেরকম গাটস, ব্রেভারি, সাহসিকতার সাথে এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, স্পেশালি সেক্সুয়ালিটি এন্ড ফিলিংস, ফিজিক্যাল ব্যাপার এবং তার সাথে ইমোশনাল ব্যাপার, এটার যে কানেকশন, দ্য কানেকশন, দ্য কানেকশন, দ্য কানেক্টিং থ্রেড বিটুইন সেক্সুয়ালিটি এন্ড ফিলিংস, ইমোশন, ইমোশন আর সেক্সুয়ালিটি, এই দুটার মধ্যে যে সম্পর্ক আছে, এই কথাটা লরেন্সই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রপাগেটর, সবচেয়ে সফলভাবে তার নভেলের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাকশন। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ভালো করে জানতে পারবো, আরো আশা করি আরো বেশি করে জানতে পারবো। সো আজকে আমাদের টপিক ছিল সানস এন্ড লাভার্স দ্য নভেল অ্যান ইন্ট্রোডাকশন। আমরা একটা ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে গেলাম যে নভেলের বিষয়বস্তু কি, ব্যাপারটা কি। এখন আপনাদের আজকে ক্লাস শেষ করে দেবো আর 2টা মিনিট, সেটা হচ্ছে ওই ইটা দেখিয়ে দেই আপনাদেরকে। আপনাদের ওই মুভিটা, কলকাতার যে একটা মুভির কথা বললাম ইচ্ছে, ওই মুভিটার একটু দেখিয়ে দেই হালকা। এটা আপনারা দেখবেন অবশ্যই, আজকে কালকের মধ্যেই দেখে ফেলবেন, অনেক কিছু জানতে পারবেন। জানতে পারবেন যে মা যখন ছেলের জীবনের প্রতিটা স্টেপে হস্তক্ষেপ করে, মা যখন তার ছেলের লাইফের প্রতিটা বিষয়ে প্রতিটা স্টেপে হস্তক্ষেপ করে, মা যখন ডমিনেট করে, ইন্টারফেয়ার করে, একটা সময় ছেলে আর নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। একটা সময় ছেলে আর নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সে মানসিকভাবে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়, পঙ্গু হয়ে যায় মায়ের প্রতি। সে মায়ের প্রতি যদি খুব বেশি অ্যাটাচড থাকে, ইনভলভ থাকে, তাহলে সে তার লাইফে অন্য কোনো মেয়ের সাথে ওইভাবে ইনভলভ হতে পারবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। এক মিনিট। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন, এই মুভিটা দেখে নেবেন, ইচ্ছে, বাংলা মুভি। হ্যাঁ, ইচ্ছে মুভিটা, এটা এটা দেখে নেবেন। দেখবেন যে হাজবেন্ডের সাথে যখন দূরত্ব তৈরি হয়, তখন মা ছেলের ছেলের সাথে তার যে অ্যাট্রাকশনটা তৈরি হয়,
যখন সেটা অ্যাবনর্মাল লেভেলে চলে যায় তখন সেটা মায়ের ছেলের মেন্টাল গ্রোথ হ্যাম্পার করে। ঠিক আছে, দেখবেন। ওকে স্যার। ঠিক আছে, এটা আমি শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ কষ্ট করে থাকার জন্য। আজকের লেকচারটা মানে যদি আপনারা বুঝতে পারেন তাহলে পরের ক্লাসগুলো খুব সহজ হয়ে যাবে। মানে আজকে হচ্ছে ফাউন্ডেশন, মানে আজকের লেকচারটা বুঝলে দেখবেন পরের গুলো ইজি, একেবারে ইজি। পরের লেকচার গুলো একেবারে ইজি মনে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন গুগল ক্লাসরুমে, ওখানে সেভ থাকে। মেসেঞ্জারে অনেক সময় হারায় যায়। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।